আলহামদুলিল্লাহ এগেইন যারা আমাদের ক্লাসগুলোর সাথে সবাই জড়িত ছিলেন এবং পরীক্ষাগুলো ভালোভাবে অ্যাটেন্ড করতেছেন প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাসটা শুরু করছি। মোটামুটি লেকচার 9 মানে হচ্ছে বিফোর দ্য মানে এন্ড, আসলে একটা মেসেজ ধরা যায়। ক্লাস 10-এ আসলে ওইভাবে আলোচনার মধ্যে কিছু থাকবে না, মানে লেকচার নাম্বার 10-এর মধ্যে আলোচনা খুবই সংক্ষিপ্ত। অক্সিলারি যে মেথডগুলো আছে সেগুলো 2টা মেথড নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে পরের লেকচারটা খুব ইজিলি বোঝা যাবে আপনার যদি একটু চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করেন। ওরা জাস্ট হচ্ছে জাস্ট আলোচনা সাপেক্ষে আসা আর কি, এবং কিছু ছোটোখাটো ইস্যু নিয়ে যেগুলো আসলে প্রশ্ন বা দিক নির্দেশনা থাকবে সেটার উপর হয়তো ক্লাসটা হবে। বাট ক্লাস 9, গত ক্লাস 8টা যারা দেখছেন মোটামুটি দেখছেন, তো ক্লাস 8টা অনেক ইম্পর্টেন্ট ছিল, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকার মতো থাকবে। ক্লাস 9 একইভাবে লেকচার নাম্বার 9টা খুবই 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 ইম্পর্টেন্ট এখানে। তো চ্যাপ্টার 9 হিসেবে আমি বলবো যে টোটাল যদি টপিকগুলোকে আইডেন্টিফাই করি, যে টোটাল যে টপিকগুলো বা টোটাল যে লেকচারগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লেকচার বা 30টার 20টা লেকচার হচ্ছে ক্লাস 8 এবং ক্লাস 9। এবার আসি এই জায়গাটার মধ্যে আমাদের পিএসসি থেকে দেওয়া কী কী সিলেবাসগুলো আছে এবং কী কী সিলেবাসের কোন কোন অংশটুকু আমার জন্য আসলে পড়ার মতো থাকবে। এগুলো একদম শুরু থেকে যদি দেখি তাহলে প্রথমে যেটা আসে যে ইম্পর্টেন্ট অফ সোশ্যাল লেজিসলেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্ক, সাম ইম্পর্টেন্ট সোশ্যাল লেজিসলেশন বাংলাদেশ। আসলে প্রথম যে লাইনটা আমি একদম ক্লাসের যেদিন প্রথম শুরু করছিলাম সেদিন আমার কথা একটাই ছিল যে ইম্পর্টেন্স অথবা ফিল্ড সেক্টর, এগুলো জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট কিসের জন্য? ফর রিটেন এক্সাম, নট ফর দ্য অ্যাপ্লিকেবল ফর এমসিকিউ এক্সাম। কারণ এই জিনিসগুলো আসলে কোনো ধরনের প্রশ্নে থাকে না। যদি ইম্পর্টেন্স নিয়ে কোনো প্রশ্ন হয় তাহলে এটার এমনভাবে রিলেট করে দেওয়া হয় যে কোশ্চেন দেখা মতো এটা আনসার করা যায়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আজকের একদম 2টা টপিকের মধ্যে সবচেয়ে বেশি যে ইস্যুগুলো থাকবে সেটা হচ্ছে বিভিন্ন সালে আসা যে আইনগুলো। মোটামুটি অলরেডি আইন আমরা কয়েকটা পড়ে ফেলছি, বিগত যে লেকচারগুলো ছিল সেগুলো আমরা পড়েছি এবং এই আলোচনাগুলো টুকটাক আসছে। তারপর আজকে এই আইনগুলো একটু ইন ডিটেলস জানার চেষ্টা করবো, যদি চ্যাপ্টারটা নেওয়া আছে এটার উপর। এবং আগেও বলছি সামাজিক আইন চ্যাপ্টারটা কেন আনা হয়েছে, কারণ হচ্ছে সোশ্যাল লেজিসলেশনের কনসেপ্টটাই কিন্তু মূলত এটা যে নর্মাল আইনের ভূমিকাটা কি, নর্মাল আইনের ভূমিকা হচ্ছে অল সিভিল সিটিজেন যারা আছে সমাজে, যারা সকল সাধারণ নাগরিক, সকল নাগরিকের জন্য এক ধরনের আইন প্রণয়ন করতে হয়। আর অন্যদিকে টু মানে প্রোটেক্ট দ্য ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি, সমাজের বিশেষ কোনো ভালনারেবল সেকশনের সিকিউরিটির জন্য মূলত আসলে রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করতে হয়েছে। এটা কিসের জন্য? এটা আসলে প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকে। তো এই সকল আইনগুলি মূলত হচ্ছে সোশ্যাল লেজিসলেশন নামে পরিচিত। এর মধ্যে কয়েকটা আইন একদম যদি আমরা ক্লাসিফিকেশন করার চেষ্টা করি, যেমন একটা হচ্ছে ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট, মানে হচ্ছে শ্রমিক ক্ষতিপূরণ আইন। এই আইনটা কিন্তু ওই মালিকদের খপ্পর থেকে শ্রমিকদের সুরক্ষা কার্যক্রম। তো এই জন্য এই আইনটা ধরা হচ্ছে একটা ওয়েলফেয়ার বেসড মানে একটা লেজিসলেশন, এই জন্য এটা সামাজিক আইন। তো নর্মাল আইনটা কি আমরা একটু যদি ডিফারেন্স করি, নর্মাল আইন হচ্ছে সমাজের সকল শ্রেণীর নাগরিকদের জন্য যে আইনগুলো অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে সামাজিক মানে নর্মাল আইন। আর সামাজিক আইনটার কাজ হচ্ছে শুধুমাত্র ভালনারেবল সেকশন অথবা যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ আছে তাদেরকে সুরক্ষা কার্যক্রমের জন্য বা সুরক্ষার আওতায় আনার জন্য যে আইন প্রণয়ন করে সেটা হচ্ছে সামাজিক আইন। তারপর 2 নম্বর যে আইনটা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, মাতৃত্ব কল্যাণ সুবিধা আইন। এটা হচ্ছে 1939 সালে। এই আইনটাও খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন এগুলো পড়তে হবে। চিলড্রেন অ্যাক্ট 1974, এটা আমরা সবাই আগেও দেখছি যে বারবার আলোচনা সাপেক্ষে কারেকশনাল সার্ভিস পড়ার সময় চলে আসছে। তো এখন একদম মানে ইন ডিটেলস মানে ছোট ছোট ইস্যুগুলো যে ইস্যুগুলো আছে আইনের গুরুত্বপূর্ণ অংশ, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তারপর হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, আমরা এগুলো আগে দেখছি যে উইমেন ওয়েলফেয়ার, চাইল্ড ওয়েলফেয়ার, এরপর হচ্ছে ওল্ড কেয়ার, এগুলোর জন্য অনেক সময় এই আইনগুলো মানে মোটামুটি 1-2টা সালগুলো চলে আসছে। তো জন্য অটোমেটিক্যালি বোঝা যাবে যে এই আইনগুলোর কত সালে পাবলিকেশন হবে, কত সালে অ্যাকসেপ্টেড হয়েছে। এই প্রশ্ন খুবই স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা থাকতে পারে। বাট কোশ্চেন ইন ডিটেলস যখন জানতে চাওয়া হবে তখন কতটুকু জানতে চাওয়া হবে সেটার উপর ভিত্তি করবে। আমরা পরবর্তী স্লাইডগুলো সেটা দেখব। এবার আসি সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ প্রফেশন, এই চ্যাপ্টারটা সমানভাবে ইম্পর্টেন্ট। তো এখানে আমি বলছি যে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এগুলো লেস ইম্পর্টেন্ট থাকে, তারপর আমাদের এগুলো পড়ে নিতে হবে। কারণ
অকুপেশন এবং প্রফেশন নামে একটা চ্যাপ্টারে আছে মোটামুটি ইন্টারমিডিয়েট ফার্স্টের বইয়ের মধ্যে, যে চ্যাপ্টারটা আসলে দেখা যায় যে প্রত্যেক পরীক্ষার মধ্যেই একটা সৃজনশীল এখান থেকে থাকে, বেশ কয়েকটা অবজেক্টিভ এখান থেকে থাকে। তো জাতীয় ভার্সিটি এবং সকল পাবলিক ভার্সিটি সরকারি যেহেতু প্রশ্নগুলো হয় এবং সমাজকর্ম যেহেতু আজকে পর্যন্ত প্রফেশনাল সেক্টরে আসার ক্ষেত্রে প্রফেশন কনসেপ্টটা আমাদের জানতে হয়, এজন্য এই চ্যাপ্টারটাও সমানভাবে ইম্পর্টেন্ট। এবার আসি এই জায়গার মধ্যে কোন কোন জায়গাটা ভাইয়া মানে আমাদেরকে একটু কম পড়লেও হবে, তার মধ্যে একটু যদি ধরি এই যে ডিফারেন্স বিটুইন প্রফেশনাল অ্যান্ড নন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক, এই কনসেপ্টটা মানে আগে আমরা পড়ে ফেলছি যে শিল্প বিপ্লব পূর্ববর্তী একটা সমাজকর্ম, শিল্প বিপ্লব পরবর্তী সমাজকর্ম, মানে পেশাদার সমাজকর্ম, ঐতিহ্যগত সমাজকর্ম যে পার্থক্যটা ছিল এটা মূলত আগে পড়ে ফেলছি, যেন যেহেতু এই জায়গার মধ্যে রিপিট টেলিকাস্ট আসলে হবে, তারপর এই অংশটুকু তাহলে এই চ্যাপ্টার মোটামুটি কম গুরুত্ব সম্পন্ন, বাট অ্যাজ এ হোল ফর দ্য সিলেবাস অফ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল কেজ ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল ওয়েলফেয়ার গিভেন বাই দ্য পিএসসি, এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসি যে এই যে চ্যাপ্টারটা আসছে সোশ্যাল ওয়ার্ক ইন ডেভেলপিং কান্ট্রিজ, এই কথাটার মধ্যে অনেকগুলো মানে পড়াশোনা লুকায়িত আছে, এক কথার মধ্যে অনেক কথা লুকায়িত আছে। আমরা পরবর্তী স্লাইডগুলোতে যখন দেখবো তখন এটা বুঝতে পারবো। এবার সে একদম প্রথম থেকে সামাজিক আইন, এক কথায় ভাইয়া মানে এত কিছু পরমত আসলে থাকবে না, তাহলে একটু আইন এবং সামাজিক আইনের কনসেপ্টটা শুধু নর্মাল ধরে রাখবো, সেটা হচ্ছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকে সেটা বোঝার জন্য। সকল নাগরিকের জন্য প্রণীত আইন, সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য যে আইন সেটা হচ্ছে মানে নর্মাল আইন, প্রণীত আইন, সেটাই হচ্ছে আইনের সংজ্ঞা, মানে যেটার জন্য পানিশমেন্ট আছে। আমার আইনের মূল সংজ্ঞাটা হচ্ছে এমন কতগুলো নিয়মের সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক অনুমোদিত এবং সাথে কি এটা ভঙ্গ করলে শাস্তির বিধান থাকে। এই তিনটা ক্রাইটেরিয়া কিন্তু আইনের মানে ডেফিনেশন আসে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক অনুমোদিত এবং সাথে হচ্ছে যদি এটা ভঙ্গ করেন তাহলে পানিশমেন্ট। তাহলে সামাজিক আইনগুলোর আইনের সংখ্যাও এটাই, এমন কতগুলো নিয়মের সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক অনুমোদিত, সাথে হচ্ছে ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। বাট এর মধ্যে স্পেশাল একটু কথা থাকে, সেটা হচ্ছে এটা প্রোটেকশন দেওয়ার জন্য কোন শ্রেণীকে, মানে বিশেষ কোনো শ্রেণীকে প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এটা প্রণয়ন করা হয়, যেটা নর্মাল আইনের ক্ষেত্রে বিশেষ কোনো জনসমষ্টিকে সুরক্ষার কথা বলা হয় না, এটা সকলের জন্য অ্যাপ্লিকেবল করা হয়। তো এটার একটা এক্সাম্পল আমরা দিয়ে রাখি, সিআরপিসি পেনাল কোড, এই যে আইনগুলো আছে, পুলিশ ল, এগুলো সব মোটামুটি একই রকম, মানে সকলের জন্য অ্যাপ্লিকেবলের জন্য এটাকে বলা হয় আইন। তো এটা কি করে, এটা যদি কোনো সেও যদি কোনো অপরাধ করে তার জন্য যেমন পানিশমেন্ট, যদি কোনো রাষ্ট্র মানে ভালো থাকে, রাষ্ট্রের প্রাইম মিনিস্টারও যদি কোনো ভুল করে তার জন্য সেম পানিশমেন্ট, রাষ্ট্রের প্রাইম মিনিস্টারও যদি কোনোভাবে কাউকে মার্ডার করে, তাহলে নর্মালি সিস্টেম কি ছিল, সিআরপিসি অনুসারে 302 ধারা মোতাবেক তার ফাঁসি অথবা তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। কিন্তু একজন মুসলিম ছেলে যদি একজন মুসলিম ছেলেকে মারে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য এই আইনি প্রযোজ্য যে তার জন্য 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এমন সোশ্যাল লেজিসলেশনের জন্য কি ভাই, তাহলে মানে প্রশ্ন কি এটা হইতে পারে না, সামাজিক আইনের ক্ষেত্রে কি ধনী এবং গরিবের জন্য সমানভাবে প্রযোজ্য? না, প্রযোজ্য, বাট নর্মাল আইনের ক্ষেত্রে এবং সামাজিক আইনের ক্ষেত্রে মূল পার্থক্যটা থাকে হচ্ছে এটাই, যে এটা আসলে ওই কোনো একটা সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কারণে মানে সুরক্ষার জন্য মূলত ব্যবহার করা হয়। যে কেউ এটার জন্য পানিশমেন্ট, যে কেউ এই সুবিধা বঞ্চিত গ্রুপের মধ্যে চলে আসবে, তো তার জন্য প্রোটেকশন হচ্ছে এই আইন। একটা আইন ধরা যায় যে শিশুদের জন্য এক ধরনের আইন আছে, কি শিশু আইন 1974, যেটা সংশোধিত রূপ 2023। নারীদের জন্য নারী আইন আমরা দেখছি না, যে নারী নীতিমালা 2011। তারপর যে শ্রমিক, ওই যে নারীদের জন্য আর কি আইন আছে আমরা যেটা দেখছি, নারী নির্যাতন নিরোধ আইন 1983, তারপর হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট বা যৌতুক নিরোধ আইন 1980। এই আইনগুলো সবগুলো হচ্ছে এই একইভাবে নারীদের সুরক্ষার জন্য। অন্যান্য অবহেলিত যেমন শ্রমিকদের জন্য শ্রমিক কম্পেনসেশন অ্যাক্ট এবং লেবার ল 2006, এই দুইটাই কিন্তু মোটামুটি শ্রমিকদের সুরক্ষার জন্য, কাদের কাছ থেকে, তাদেরকে যারা ডোমিনেট করে তাদের হাত থেকে সুরক্ষার জন্য। এবার আসি এই যে বাল্য বিবাহ নিরোধ আইন, শ্রমিক আইন, এগুলো শিশু আইনে দেখাইছে আর কি সামাজিক আইন ক্লাসিফিকেশনে। আমরা একদম মূল আইনগুলোতে চলে যাই। শ্রমিক ক্ষতিপূরণ আইন 1923, ব্রিটিশ শাসনামলে আসলে এটা কিসের জন্য করা হয়েছিল?
যেমন ব্রিটিশ শাসনামলে আমরা দেখছি যে শিল্প বিপ্লবের পরবর্তী যুগগুলোতে শ্রমিকদেরকে কারখানার মধ্যে প্রায় ঘন্টার পর ঘন্টা বা 14 ঘন্টা, 13 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টার নিচে কোনো কাজ নাই, আটকায় রেখে তাদের কাজ করানো হয়তো। এখন দেখা যায় যে তারা ওখানে থাকা অবস্থায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটে বলতে গেলে কোনো একজন মানুষ শ্রমিক তার হাত পা কেটে গেলো দুর্ঘটনাক্রমে, অথবা তার মৃত্যু হলো, কিন্তু তার পরিবারের দায়িত্বটা কে নেবে? তো ওই সময় তার যে সুরক্ষা কার্যক্রম হিসেবে ওই ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করছিল ব্রিটিশ শাসন আমলের। ওটাও আন্দোলনের সাপেক্ষে। আমরা সবাই জানি যে 1893 সালে শিকাগো শহরে শ্রমিকরা যে পরিমাণ আন্দোলন করছিল এবং তারা পুলিশের সাথে মারামারি হয়েছিল, একটা রক্তক্ষয়ী মোটামুটি সংঘর্ষ টাইপ। তো ওই সময় ওটার পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত ওই যে মানে বিশ্বব্যাপী আসলে ওই যে শ্রমিক আইন বা শ্রমিকদের সুরক্ষার জন্য আইন সিস্টেমটা একটু স্ট্রং করার জন্য চেষ্টা করছিল। তারপর পরিপ্রেক্ষিতে 1923 সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা এই আইনটা করছিল। বাই দ্য ওয়ে, এই আইনের আসলে যে অংশটুকু মানে আমাদের জন্য দরকার, যে শ্রমিকদের ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হবে। যে আমরা নিশ্চয়ই জানি সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে যে কর্মসূচিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে, যদি একজন কর্মক্ষম মানুষ দুর্ঘটনাবশত কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল, তার জন্য সরকার কি করে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করছে, কত 700 টাকা করে প্রতি মাস। তো এটা তো অনেকটা সিকিউরিটি বা সেফটি। এরপরে কর্ম অবস্থায় বা ডিউটি অবস্থায় কেউ যদি হাত পা ক্ষয় অথবা ওই কাজে থাকা অবস্থায় কোনো করে, তাহলে তার মালিক পক্ষ থেকে একটা ভালো একটা আর্থিক কম্পেনসেশন তাকে দেওয়া হয়। এটাই মূলত আসলে বর্তমানে যে 2006 সালের লেবার আইন যেটা আছে বাংলাদেশে, শ্রম আইন 23 সালের আইনটা সংশোধিত রূপ, বা 23 সালে যে আইনটা আছে এটাকে যে মূল অংশটুকু আছে সেই মূল অংশটুকু 6 সালের যে বিশাল বড় একটা আইন, সেই আইনের কোনো একটা চ্যাপ্টারের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এবার আসি যেখানে আইনের মূল ধারাগুলো কি আছে। এটা হচ্ছে কর্মক্ষেত্র সুরক্ষা। কর্মীরা যদি কোনো দুর্ঘটনা, আঘাত বা পেশাগত রোগের কারণে ক্ষতিপূরণ হয়, কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি পড়ে, তাহলে কর্মক্ষেত্রে সুরক্ষা হিসেবে 1923 সালে এই আইনটা প্রথম মানে একটা গ্যারান্টি দিছিল। তারপর হচ্ছে আর্থিক সহায়তা, দুর্ঘটনার মৃত্যু ঘটলে আহত শ্রমিক ও পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা পান। এখন নর্মালি এই যে 23 সালের কম্পেনসেশন এক যদিও পড়ানো হয়, প্রশ্নে যদি আসে পরীক্ষায় কিভাবে আসবে যে 23 সালের ধারাগুলো কি ভাইয়া আসবে? 23 সালের ধারাগুলো এখন আর আসবে না। প্রশ্ন যদি আসে তাহলে 2006 সালে যেহেতু ডিলিট হয়ে গেছে, 23 সালের আইন এখন আর 23 সাল নাই। 2006 সালের যে লেবার আইন যেটা আছে ওই আইনের একটা চ্যাপ্টার যেহেতু অন্তর্ভুক্ত করা হয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে থাকা যে ইস্যুগুলো আছে সেগুলোর সাথে মূলত এই আইনটা চলে আসবে। যেমন এই যে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো 2006 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই ধারাগুলো এখন পড়ার মতো থাকবে। বাংলাদেশ শ্রম আইন 2006 সালে আমি তো বললাম যেটা একটা বিরাট বড় মানে শ্রমিক সংক্রান্ত একটা বড় একটা আইন, মাতৃত্বকালীন সুবিধা থেকে শুরু করে কম্পেনসেশন অ্যাক্ট থেকে শুরু করে সবগুলো এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই আইনগুলোর এখন বর্তমানে যে ধারা মানে যে লেবার আইনের যে চ্যাপ্টারগুলোতে এই আইনগুলো আলোচনা করা হয়েছে, এই আইনগুলোই মূলত আসলে মানে ওই 6 সালের আইনটাই মূলত এই চ্যাপ্টারগুলো এখন পড়া এখন জরুরি হয়ে যাবে। তখন আমরা দেখি একটু যে কোন কোন জায়গাটার মধ্যে আসলে আলোচনা করা হয়েছে। যে 2006 সালে যে 42 নম্বর আইনটা, এটাই ছিল আসলে মূলত ওই শ্রম আইন নামে পরিচিত। তারপর হচ্ছে এই শ্রম আইনের যেটা আগে চ্যাপ্টার বলছিলাম, শ্রমিক ক্ষতিপূরণ প্রদানের জন্য মালিকের দায়িত্ব, ক্ষতিপূরণ প্রদানের জন্য মালিকের যে দায়িত্ব থাকে, এটা ওই লেবার কম্পেনসেশন অ্যাক্ট অনুসারে বা ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট অনুসারে যে ধারাগুলো ছিল সেগুলো এবং বর্তমানে 150(a) মানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কি বলছে? চাকরি চলাকালে উহা হইতে উদ্ভূত দুর্ঘটনার ফলে যদি কোনো শ্রমিক শরীরে জখমপ্রাপ্ত হন, তাহলে মালিক তাকে এই অধ্যায়ের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। ক্ষতিপূরণের পরিমাণ হিসেবে 151(1) নম্বর ধারায় আসলে ক্ষতিপূরণের পরিমাণটা উল্লেখ করা হয়েছে। এত ডিটেলস তো আসলে এগুলো প্রত্যেকটা আইনের ধারা পড়া সম্ভব না, বাট আমরা জাস্ট ধারণা রেখি যে ক্ষতিপূরণের পরিমাণটা কোথায় দেওয়া হয়েছে। যেহেতু আইনটার মূল থিমটা হচ্ছে ক্ষতিপূরণ, এই জন্য আমরা ক্ষতিপূরণের পরিমাণটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে এগুলো দেখবো। তারপরে যদি কোনো কিছু দেখতে মন চায় যা একটু ইন্টারেস্ট দেখবো, তাহলে বিডি ল যে এটা আছে এটার মধ্যে আপনি যাবেন 2006 সালের আইনটা সার্চ করবেন, করে দেখবেন যেটার মধ্যে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া আছে। পরবর্তীতে যেমন আপনারা যদি প্রফেশনাল পার্সপেক্টিভে আসেন, শিক্ষা ক্যাডারে যদি বাংলা সিভিল সার্ভিসে যদি আসেন, তাহলে আইনগুলো আপনাকে আবার পড়তেই হবে। মজুরি হিসাবের পদ্ধতি মানে কাউকে কত টাকা মজুরি দেওয়া হবে, কোন পরিশ্রমের জন্য কতটুকু মজুরি দেওয়া হবে, এটাও মানে এই আইনের 152(1) নম্বর ধারা, 152(1) নম্বর ধারার মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে জখমের ফলে মৃত কোনো শ্রমিক সম্পর্কে পদে কোনো যে ক্ষতিপূরণ বন্টন
কোনো ক্ষতিপূরণ এবং আইনগত অসমতার অধীন কোনো অক্ষমতার অধীন কোনো ব্যক্তি ক্ষতিপূরণ বাবদ পদার্থক অর্থ সম আদালতে জমা দেওয়া ব্যতীত ভিন্ন কোনো পন্থা পরিশোধ করা যাবে না। এই কনসেপ্টটা মূলত 151 আছে। মারাত্মক দুর্ঘটনা রিপোর্ট, এটা নিয়ে আলোচনা করা হয়েছে এই যে 159। এগুলো আসলে ইন ডিটেলস পড়ার দায়িত্ব হবে আপনাদের, কারণ এটা ক্লাসের মধ্যে আর ডিটেলস বর্ণনা করে আসলে পড়ানো সম্ভব না। এই ধারাগুলো একটু কনসেপ্ট নিয়ে নেবেন। আর দেখেন এটা থেকে আমরা একটু দেখে নিই যে আইনটা থেকে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। এক হচ্ছে বেসিক কোয়েশ্চেন, যেটা সেটা হচ্ছে যে শ্রমিক ক্ষতিপূরণ কত সালে হয়েছে, এটা একটা। এবং এই আইনটা বর্তমানে কতটুকু সংশোধিত হয়েছে, কত সালে সংশোধিত হয়েছে, বা এই আইন কত সালে গৃহীত হয়েছে শ্রম আইন আদালতে, 2006 সালে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে, এটা খুব কমন, 1 আগস্ট। এটা সবাই নিশ্চয় জানি। 1 আগস্টের ঘটনাটা কোন এর সাথে জড়িত, বা শ্রমিক দিবস কোন শহরের ঘটনার সাথে জড়িত, আমরা সবাই জানি শিকাগো শহরে যে ঘটনা, আমেরিকার যে ঘটনাটা সেটা। তারপর আসি মাতৃত্বকালীন সুবিধা আইন। আমরা মোটামুটি সবাই জানি শ্রমিক হিসেবে নারীরাও কিন্তু কারখানার মধ্যে কাজ করত, কিন্তু ওই সময় তো কারখানার যে সিস্টেমটা ছিল সেটা ছিল অন টাইপ অফ আসলে ডিহিউম্যানাইজড অ্যাক্টিভিটিস, ইনহিউম্যান অথবা আনহিউম্যান অ্যাক্টিভিটিস। মানুষকে আসলে কারাবদ্ধ করে রেখে, অনেকটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প, জোর করে আবদ্ধ করে তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার প্রক্রিয়া। সে স্বতঃস্ফূর্তভাবে না করে তার কাছ থেকে জোর করে বাধ্যবাধকতা বা নীতিতে আসলে তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার যে প্রক্রিয়াটা ছিল, এটা মূলত আসলে ছিল ইনহিউম্যান। তো তাদের শুরু করে নারীরাও তো কাজ করতো। তা নারীদের যখন প্রেগন্যান্সি টাইম হইতো, মাতৃত্বকালীন সময় হইতো, তখন তো তাদের জন্য সিকিউরিটি দিতে হবে, কিন্তু আগে কিন্তু এই প্যাটার্নটা ছিল না। অনেক সময় দেখা যেত কি কর্মক্ষেত্রে বাচ্চা প্রসব হইতো। তো পরবর্তীতে এটা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে আনার জন্য ওই যে 1939 সালে ওই ওয়েস্টার্নদের ধারাবাহিকতায়, মানে প্রথম ব্রিটিশ আমলে বা ব্রিটিশরা প্রথম আইনটা করছে, করার পরে তার প্রদেশগুলোতে, যেমন ভারতীয় উপমহাদেশ ছিল অন্যতম তার একটা প্রদেশ অথবা একটা কলোনি, এই কলোনিতে প্রথম তারা এই আইনটা করলো 1939 সালে, যে মাতৃত্বকালীন সময়ে কিছু সুবিধা কর্মজীবীরা পাবে। এগুলোর মধ্যে কী কী আর্টিকেলগুলো আছে আমরা দেখি। যে আর্থিক সহায়তা পাবে, ছুটির বিধান আছে, তারপর হচ্ছে কর্মক্ষেত্রে সুরক্ষা, তারপর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে 1950 প্রেক্ষাপট বর্তমানে কি আছে সিচুয়েশন। বর্তমান সিচুয়েশন আমরা নিশ্চয় জানি যে 2006 সালে যে আইনটা, সেই আইনটা আসলে এখন 1939 সালের আইনটাকে আসলে রিপ্লেস করছে, একটা রিপ্লেস হিসেবে। 39 সালের আইনটা এখন আর আইন হিসেবে নাই। ওই আইনটার কিছু ধারা যেটা মাতৃত্বকালীন সুবিধা মানে সাথে জড়িত, এই জিনিসগুলো এখানে যে প্রসূতি কল্যাণ সুবিধা সংক্রান্ত একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে ডিরেক্টলি ওই 2006 সালের আইনটা, এই আইনটাকে ইনক্লুড করছে। মানে এই আইনগুলোর 2006 সালের যে এগুলো আছে, ধারা আছে, যেটা আসলে ওই যে 1939 সালের আইনের সাথে জড়িত ছিল, সেই ধারাগুলো একটু আমরা দেখব। কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষেধ কোন কোন জায়গায়, 45 যেটা বলছে কত নম্বর আইনের, লেবার ল বাংলাদেশের শ্রম আইন যেটা 2006 এর 45 নম্বর ধারা, এবং কত নম্বর অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছে। প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসবে, শ্রম আইনের কত নম্বর অধ্যায়ের মধ্যে প্রসূতি কল্যাণ ইস্যুটা আলোচনা করা হয়েছে, এবং প্রসূতি কল্যাণ সুবিধা মানে টাইটেলটা কি ছিল, মানে ওই চতুর্থ অধ্যায়ের টাইটেলটা আসলে কি। তারপর হচ্ছে কি 45 কি বর্ণনা করা হয়েছে, কোনো মালিক তার প্রতিষ্ঠানে সজ্ঞানে কোনো মহিলাকে তার সন্তান প্রসবের অব্যবহিত পরে, অব্যবহিত পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কোনো কাজ করতে পারবেন না। 8 সপ্তাহ বলতে আগে 4 সপ্তাহ, পরে 4 সপ্তাহ কাজ করাতে পারবেন না। কোনো মহিলা কোনো প্রতিষ্ঠানে তার সন্তান প্রসব অব্যবহিত পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কোনো কাজ করতে পারবেন না। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে পারে, এই যে ইস্যুগুলো আমরা দেখছি, সেটা হচ্ছে চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে কতগুলো একটা ধারা আছে, এটা আমরা দেখবো। এরপর হচ্ছে প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার ও প্রদানের দায়িত্ব। আমরা জানি যে 8 সপ্তাহটা পরবর্তীতে 16 সপ্তাহে হয়েছে, মানে যারা লেবারের সরকারি কর্মচারী অথবা প্রাইভেট প্রতিষ্ঠান যেটা আছে, এনে আমরা একটু দেখবো আর কি, একটু যে কোনটা কথা আলোচনা করা হয়েছে কি। তো আমরা অনেকগুলো ধারা এখানে আছে, এগুলো একটু আমরা পড়ে নিতে হবে। এগুলো আসলে প্রত্যেকটা জিনিস পড়ানো অনেক পসিবল না এই ক্লাসের মধ্যে। তো সর্বশেষ যেটা আমরা জানি, যে ইনফরমেশন আমাদের সবার মাথায় জানানো দরকার, সেটা হচ্ছে প্রথম দিকে প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ ছিল 4 মাস।
4 মাস মানে ছুটি থাকতো আর কি। সরকারি কর্মজীবী মহিলারা যারা প্রেগনেন্ট বা প্রসূতিতে মাতৃত্বকালীন পিরিয়ড চলতেছে তাদের জন্য প্রথম ছিল 4 মাস। বর্তমানে সর্বশেষ যে আইন হচ্ছে সেটা অনুসারে 6 মাস, বিধি অনুসারে 6 মাস তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি। তো সে অনুসারে যদি প্রসূতি কল্যাণ প্রথম আইন যেটা, এটা অনুসারে ছিল 8 সপ্তাহ, পরবর্তীতে সেটা হচ্ছে 16 সপ্তাহ করা হয়। 16 সপ্তাহ মানে 4 মাস। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তারপরে আস্তে আস্তে সেটা করা হলো 6 মাসে, মানে প্রথম যেটা করেছিল 8 সপ্তাহ, 8 সপ্তাহ মানে হচ্ছে 2 মাস, তারপর 16 সপ্তাহ, 16 সপ্তাহ মানে 4 মাস। বর্তমানে হচ্ছে প্রায় 24 সপ্তাহের মতো, 24 সপ্তাহ মানে হচ্ছে প্রায় 6 মাস সময় এখন মেয়েদের জন্য চাকরি করতে হয় না আর কি, মানে চাকরি তারা পূর্ণ বেতনে তারা এখন চাকরির এটা কাজটা তারা করতে পারে। তাই জন্য বাকি যে এগুলো আছে এগুলো আপনাদের একটু পড়ে নিতে হবে, কারণ এই লেকচারটা অনেক বড়। আমি আসলে প্রত্যেকটা ল অথবা লর যে ধারাগুলো ওইগুলো আমার বোঝানো পসিবল না, একটু দেখতে হবে। এবার সেই কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে, যে মাতৃত্বকালীন নর্মাল যেটা আইন, মাতৃত্বকালীন কত সালে হয়েছে, মা দিবস কত তারিখ, এরপর যে শ্রম আইন কত সালে গৃহীত হয়, এটা আছে। আমরা মোটামুটি এই প্রশ্নগুলো আগেও দেখছি, এবং সাথে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ধারা ইন্ডিকেট করে বলতে পারে, অথবা কোনো একটা পার্টিকুলার ধারার কোনো কনসেপ্ট জানতে চেষ্টা করতে পারে, যে এখন বর্তমানে মাতৃত্বকালীন সুবিধা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পাই, মাতৃত্বকালীন ভাতা কত টাকা পায়, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। তারপর যে শিশু আইন 1974, চাইল্ড অ্যাক্ট বা চিলড্রেন অ্যাক্ট 1974, যেটা এটা পরবর্তীতে সংশোধিত রূপ হিসেবে আমরা সবাই জানি 2013 সালে এটা সংশোধিত রূপ হয়েছে। এবং আগে ওই কারেকশনাল সার্ভিস পড়তে গিয়া প্রায় কিন্তু আলোচনায় বলছিলাম যে বাংলাদেশে প্রথম কল্যাণমূলক শিশুদের কল্যাণার্থে বা শিশু অপরাধীদের কল্যাণার্থে চিন্তা করে প্রথম যে আইনটা করা হয়েছিল সেটা হচ্ছে ওই 1974 সালে শিশু আইন। তো আগে শিশু আইন একটা ছিল, সেটা হচ্ছে 1922 সালে যে বঙ্গীয় শিশু আইন, 1922 সালে যে বঙ্গীয় শিশু আইন, সেই আইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে শিশুদের বয়স 14 আনা হয়েছিল, 14 এবং 18 ধরা হয়েছিল, তারপর 14 ধরা হয়েছিল। এরপরে ওই শিশু আইনের মধ্যে বিয়ের বয়স হিসেবে ধরে 14 এবং 18, মেয়েদের জন্য হচ্ছে 14 আর ছেলেদের জন্য 18 বয়স। আর শিশুদেরকে নর্মালি 14 বা তার একটু কম এরকম বয়সকে ইন্ডিকেট করা হতো যে তারা এই বয়স হচ্ছে শিশু বা কিশোর। তো আমরা সেই আইন অনুসারে আমরা দেখছি যে বঙ্গীয় শিশু আইনের আগে যে ঘটনাটা, এর আগে যদি দেখছিলাম যে ক্ষুদিরামের ঘটনা নিশ্চয় জানি, যে অনেক অমানবিক একটা ঘটনা ঘটছিল, সে শিশু হিসেবে গণ্য ছিল, কিন্তু তারপরেও কিন্তু তাকে অপরাধী হিসেবে তাকে বলছিল মাপ চাওয়ার জন্য, কিন্তু সে মাপ চায় নাই, সে শিশু আইনের আন্ডারে পরেও নেই। 9 বছর আগে নাকি কত বছর আগে জানি শিশুর ডাকা হইতো, তো তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। সেই প্যাটার্নটা মানে অনেকটা ধরা যায় যে আস্তে 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 শিশুদের বয়সটাকে একটু লিমিটটা আস্তে আস্তে করে বাড়ানো হয়েছে। 1974 সালে 7 থেকে 16 বা 16-র মধ্যে যারা আছে এদেরকে সবাই শিশু ধরা হয়। এই বয়সের অপরাধীরা যদি একদম মানে সিআরপিসি অনুসারে কাউকে মার্ডারও করে, তারপরেও তাকে কিন্তু সমাজ আরেকবার সুরক্ষা দেওয়ার সুযোগ সুবিধা আছে, তাকে আরেকবার সংশোধন আওতায় আনা হয়, যে সে নিজেকে সংশোধন করতে পারে কিনা বা নিজেকে সমাজের মধ্যে ফিট হিসেবে প্রমাণ করতে পারে কিনা। যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে আবার সমাজে বসবাসের সুযোগ করে দেয়। এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট সিস্টেমের বা ওয়েলফেয়ার বা কারেকশনাল সার্ভিস সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ মেথড হিসেবে ওই শিশু আইনগুলো আসলে এখন বর্তমানে করা হয়। 2013 সালে যে আইনটা ছিল সেটা অনুসারে বাংলাদেশের শিশুদের বয়স কত, 18। এই প্রশ্নটা কিন্তু খুবই কমন, অনেক আসে। 74-এর বয়স অনুসারে শিশুদের বয়স কত, এটা কিন্তু খুবই কমন ছিল প্রশ্নগুলো। এগুলো বারবার আসে এবং বারবার আসার প্রশ্ন আসবেও ভবিষ্যতে, মানে আপনাদের যে পরীক্ষাগুলো সেগুলো আসবে। এবং বাংলাদেশের শিশু আইন সর্বশেষ সংশোধিত কত সালে হয়, 2013 সালে। এই প্রশ্নটা খুবই খুবই কমন এবং আসবে মাস্ট। এরপর হচ্ছে প্রথম যে শিশু আইন ছিল সেই শিশু আইনটার মধ্যে কয়টা ধারা ছিল এবং কয়টা অনুচ্ছেদ আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মানে টুকটাক মানে ট্রু অ্যান্ড ফ্রো মানে সরি প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে সকল জিনিস খুঁটিনাটি জানার জন্য এইসব যে টপিকগুলো এখানে দিলাম আমরা সেটা একটু দেখতে হবে। এবার হচ্ছে যে যৌথ বিচার যে কয়েকটা যে টপিক ছিল 1974 সালে শিশু আইনের মূল ইস্যু, সেগুলো আমরা একটু দেখি। সুরক্ষা যত্ন, কিশোর আদালত, যৌথ বিচার নিষিদ্ধ, শাস্তিদান। আমরা নর্মালি জানি যে এই টপিকগুলো ছিল 74 আইনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু।
আগে সকল ক্রিমিনালকে একই কোর্টের মধ্যে মামলা বিচার কার্য পরিচালনা করা হতো। একটা সিভিল কোর্ট, একটা ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্টে একটা শিশু অপরাধ করে গেছে, অপরাধ করার পরে একটা প্রাপ্তবয়স্ক যে অপরাধী তার সাথে মূলত হাজতে তাকে রাখা হতো, তার সাথে মোটামুটি আবার জেলখানায় রাখা হতো, তার সাথে আবার কি করতো, বিচার কার্যক্রম করতো। আলটিমেটলি কি হতো, বড় অপরাধীদের সাথে ছোট অপরাধীগুলো যখন একসাথে জয়েন হইতো, তখন ওই ছোট ছোট যে অপরাধী আছে সেই অপরাধীগুলো ওই জায়গা থেকে সাহসী হয়ে আরো বরং ডান পিটে এবং অনেকটা কি বলবো বিভৎস রূপে তারা ওই কারাগার থেকে বের হয়ে আসতো। এবং এতে কোনদিন আসলে ওই অপরাধ কমার কোনো প্রবণতা দেখা যায় না, অপরাধ আরো বাড়ার সম্ভাবনা বেড়ে যায় আর কি, অথবা অপরাধী আরো নতুন করে ট্রেন আপ হয়ে সমাজে ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়। এই জন্য যৌথ বিচার নিষিদ্ধ করছিল প্রথম 1974 সালের আইন, যৌথ কারাগার নিষিদ্ধ করছিল আইন, যেটা 2013 সালের আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই যে শাস্তির বিধান রাখা হয়েছিল খুব কঠিন শাস্তি, কারো হেফাজতে থাকা 16 বছরের নিচের, মানে 16 বছরের নিচে বলতে 74 সালের আইন অনুসারে 16 বছরের নিচে যারা আছে তারা যদি কোনো অপরাধ করে, মানে তাদের কোনো ব্যক্তির আন্ডারে থেকে যদি ওই 16 বছরের শিশুর উপর দৃষ্টি বা শ্রবণ শক্তি নষ্ট করা নিয়ে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে, তারা 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা অথবা 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হওয়ার একটা বিধান 1974 সালে আইন আমরা দেখি। এখান থেকে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে আমরা একটু দেখে নিই। শিশু দিবস হবে এবং শিশু আইন কত সালে হয়, শিশু আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে, এই জিনিসগুলো মানে খুবই হট লিস্টেড কোয়েশ্চেন। সাথে হচ্ছে যেটা বলছি যে শিশু আইনের অনুসারে 1974 অনুসারে কয়টা আর কত বছরের শিশুদের, কত বছরের মানুষদেরকে শিশু ধরা হতো, তারপর 13 সালের আইন অনুসারে কত বছরের মানুষদেরকে শিশু হিসেবে ধরা হতো। এই ইস্যুগুলো কিন্তু আলোচনার বিষয় হিসেবে থাকবে। এবার আসি যৌতুক নিরোধ আইন। সর্বশেষ যে আইনটা, মোটামুটি যে কয়টা আইন আসছে তিনটা আইনের মধ্যে এই আইনটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। নারীদের সুরক্ষা দেওয়ার জন্য, তো নারীরা হচ্ছে ভালনারেবল ক্লাস হিসেবে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই যৌতুক নিরোধ আইনটা খুব ইম্পর্টেন্ট ছিল। এখন এখান থেকে যে কোশ্চেনগুলো ভাই আসতে পারে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যে যৌতুক নিরোধ আইন কত সালে হয়েছে, যৌতুকের পরিমাণটা কত, অথবা যৌতুক করলে তার পানিশমেন্টটা কি। প্রথম দিকে পানিশমেন্ট খুব কম ছিল, যে 1980 সালের যে আইন অনুসারে ওটা মনে হচ্ছিল 1 বছরের কারাদণ্ড এবং মনে হয় 5000 টাকা কত টাকা জরিমানা। 2018 সালের একদম সর্বশেষ যৌতুক নিরোধ আইনের যে সংশোধিত রূপটা, সেটা অনুসারে কোনো মানুষ যদি যৌতুক দাবি করে, এটা যদি কোনো মহিলা তার হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, তাহলে তার 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন হলেও অনধিক 50,000 টাকা বা তার নিচে জরিমানা কোর্ট ইচ্ছে করলে করতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। এবার প্রশ্নটা একটু দেখে নিই আমরা যে এটা কত সালে, মানে প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, এটা কত সালে প্রণীত হয়েছে, কত সালে কার্যকর হয়েছে, এই দুইটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট আইনটার মূল বিষয়বস্তু। যে এখানের মধ্যে মূল যে ইস্যুগুলো ছিল সেটা হচ্ছে যৌতুক গ্রহণ দেওয়া প্রদান, এই দুইটা হচ্ছে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 1980 সালের আইনে প্রথম ডিক্লারেশন দিল শুধু যৌতুক যে দিবে, যৌতুক যে দাবি করবে সেটা অপরাধ সে না, যৌতুক যে দিবে সে অপরাধী, মানে সমানভাবে দণ্ডনীয় অপরাধী। মানে হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ডকে দেনমোহর ব্যতীত যদি 500 টাকার অতিরিক্ত কোনো গিফট দেয়, সেটাই অনেকটা যৌতুক হিসেবে ধারণা করা হয়েছে বা আইন এটাকে ডিফাইন করছিল। এবার আসি যে এই জায়গাটার মধ্যে ওই যে শাস্তির পরিমাণটা, তারপর হচ্ছে কেউ যৌতুকে প্ররোচনা দেওয়ার ব্যাপারটা, তারপর হচ্ছে সংশোধনী কত সালে হয়েছে এবং অপরাধের প্রকৃতি ও ঘটনার নেচার নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে আসলে মূলত এই আইনটা আলোচনা করা হয়েছে। এটা যদি একটু ডিটেলস মানে আপনারা এগুলো দেখতে চান, যে আইনের পুরো ধারাগুলোকে দেখতে চাই, আমার ধারণা যে ধারাগুলো থেকে প্রশ্ন হবেই না আসলে, কারণ প্রত্যেকটা আইনের ধারা মুখস্থ করাটা আসলে কোনো অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টের দায়িত্ব না আসলে। এর জন্য আছে বাংলাদেশে আইনজীবীরা, তো এত ধারা দরকার নাই। শুধুমাত্র যে জিনিসগুলো যেটা বললাম, যে শাস্তির ব্যাপারটা, যৌতুক গ্রহণ প্রদানের ব্যাপারটা বা যৌতুকের ডেফিনেশনটা, এইটা হয়তো বা কোন কোন ধারায় আছে এটা একটু মানে হয়তো একটু দেখে নিতে হবে আর কি। এবার আরেকটা ইনফরমেশন আছে যে নারী সংক্রান্ত যে মুসলিম পারিবারিক আইন কত সালে হয়েছে, 1961। এখানে নারীর এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে মানে আগে আমরা দেখে আসছি যে নারী কল্যাণের মধ্যে আর অনেকগুলো আইন বাংলাদেশে আছে। কি কি?
নারী নির্যাতন নিরোধ আইন 1983, এরপর যে সংশোধিত 2003 যেটা, এগুলো যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ সেটা 1961, ঠিক আছে। প্রভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1961, আইনগুলো কিন্তু আমি আগে আলোচনা করছি। তো তার মানে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু এই নারী ইস্যুকে নিয়েই, এগুলোকে নিয়ে বা নারীর কল্যাণের জন্যই। তো কোশ্চেন যদি মানে সিলেবাসের বাইরে যদি স্যাররা দিতে চায় তাহলে এইগুলো থেকে প্রশ্ন অ্যাড করতে পারে ইচ্ছা করলে। এই চ্যাপ্টার তোমার এই আইন থেকে যে প্রশ্নগুলো হইতে পারে, যে একটু দেখে নিই। যৌতুক নিরোধ আইন কত সালে হয়েছে? দেখা যাচ্ছে যে এই যে 1980 সালে। তারপর হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কত সালে? 8 মার্চ। এটা কিন্তু আগেও দেখছি, কোশ্চেনটা আসছিল। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কত? 1961। এইভাবে কোশ্চেনগুলো হইতে পারে। এবার একদম আইনের চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা চলে আসি হচ্ছে প্রফেশন বা সোশ্যাল ওয়ার্ক এজ এ প্রফেশন। একটু কনসেপ্টটা মোটামুটি সবাই জানি যে প্রফেশন জিনিসটা কি, বৃত্তি জিনিসটা কি। এই জিনিসটা থেকে প্রশ্ন প্রায়ই হয়। প্রফেশনটা কি? যেটার জন্য আসলে প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং কারিগরি দক্ষতা দরকার হয়। প্রাতিষ্ঠানিক জ্ঞান বলতে গেলে হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করার পরে আপনাকে এই প্রফেশন আসতে হয়, সেটা হচ্ছে মূলত পেশা। অন্যদিকে কায়িক শ্রম ভিত্তিক, মানসিক শ্রম না, মানে কায়িক শ্রম বা ফিজিক্যাল লেবার ভিত্তিক যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো হচ্ছে মূলত বৃত্তি। বৃত্তির ইংরেজি শব্দ বলা হচ্ছে অকুপেশন, যেটা হচ্ছে বৃত্তি, অকুপেশন। আর পেশার সঙ্গে বলা হচ্ছে প্রফেশন। শব্দগুলো কোথা থেকে আসছে, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা ইন্টারমিডিয়েটের প্রশ্নে বারবারই আসে। তো এই জন্য এটা আপনাদের জন্য দরকার হবে, জানা দরকার হবে। তারপর আসে হচ্ছে যে পেশার সংজ্ঞা দিতে গিয়ে অনেকে অনেক কথা বলছেন, এগুলো দেখার জন্য আমি আসলে এই জিনিসগুলো আর আপনাকে পড়াচ্ছি না। যে প্রশ্নগুলো দেখবেন যে কার গ্রন্থ কোনটা একটু দেখে নিতে হবে। বৃত্তি কিন্তু আমি আপনাকে বলছি যেটা কায়িক শ্রম ভিত্তিক, যেটার জন্য আসলে কোনোটা কারিগরি জ্ঞান অথবা কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে বৃত্তি। তাহলে এটার মধ্যে যে এক্সাম্পল নেই, নিচের কোনটি বৃত্তি, নিচের কোনটি পেশা, নিচের কোনটি পেশা নয়, এই ধরনের প্রশ্ন অনেকগুলো মানে আসতে পারে। মানে আসতে পারে বলতে গেলে এই চ্যাপ্টার থেকে আসলে কোশ্চেন এখান থেকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য হয়তো বা এখান থেকে দিতে পারে। আর পেশার বৈশিষ্ট্য, আমরা পেশার এই বৈশিষ্ট্য কেন বলতে চাচ্ছি বা পড়তেছি আমরা কেন, এই কোশ্চেনটা কিন্তু খুব কমন হয়ে যাবে সবার যে ভাইয়া আমাদের তো এই বৈশিষ্ট্য পড়ার দরকার হয় না। বৈশিষ্ট্য পড়তেছে যদি কোনো কোশ্চেন নিচ থেকে করে এভাবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইস্যু ইজ নট দ্য criteria অথবা is not the feature of profession on that very important point, আমরা আসলে এগুলো জানা দরকার হবে যে কোনগুলো আসলে হবে। তবে এখান থেকে ওই পেশার বৈশিষ্ট্যগুলো জানতেই হবে। এই জন্য সমাজকর্মের বর্তমান সিচুয়েশন জানা যায়। সমাজকর্মকে আজকে প্রফেশন হিসেবে তার স্ট্যাটাস ইন্টারন্যাশনালি অথবা ন্যাশনালি জায়গাটা দখল করে রাখতে পারছে কিনা এটা বোঝার জন্য এই মানে এগুলো ধরতে হবে। তো প্রথমে বিশেষ জ্ঞান, এটা তো প্রত্যেক প্রফেশনের জন্য বিশেষ জ্ঞান লাগবে। যেমন মেডিকেল সেক্টরের জন্য তাকে এমবিবিএস হইতেই হয়, বেসিক ডিগ্রিটা। তারপর ডিগ্রি আরও যারা এফসিবিএস করে বা অন্য ডিগ্রি করে তাদের জন্য ওই বিশেষ জ্ঞান কিন্তু তার লাগেই। তারপর হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, মানে ট্রেনিং তাকে নিতে হয়। তারপর হচ্ছে জনকল্যাণমুখিতা। পেশার মূল টার্গেটটা হবে হচ্ছে জনকল্যাণমুখী। সে যদি জনগণের কল্যাণে না করে যতই টেকনিক্যাল যত চালাকি করে সে কাজ করুক, চুরি ছিনতাই ডাকাতি এগুলো কিন্তু বেশ টেকনিক্যাল, কিন্তু তারপরেও এগুলো আসলে ওরা স্কিল্ড বা ট্রেন্ড হয়েও যদি তার কাজটা করে, তারপরে এগুলোকে পেশা হিসেবে ধারণা করা হয় না, কারণ এগুলো সার্ভিস ভিত্তিক না, এগুলো হচ্ছে মানুষের ক্ষতির জন্য ডিজার্ভ করে, মানে ক্ষতি বয়ে আনে। এই জন্য এটা কোনো সময় পেশা হবে না। বিশেষ দক্ষতা, বিশেষ নীতিমালা, মানে প্রত্যেকটা প্রফেশনের একটা কোড অফ এথিক্স থাকবে। জবাবদিহিতা, পেশাগত জবাবদিহিতা থাকবে। মানে কেউ যদি পেশা কোনো প্রফেশনে ঢুকে তাহলে তার প্রফেশন ঠিকভাবে বাস্তবায়িত করার জন্য তাকে পেশাগত জবাবদিহিতা করতে হবে। যেমন বলতে হবে যে ভাই আপনি তো ক্লাস করাইতেছেন কলেজে ফাঁকি দিয়ে আইনে ক্লাস করাইতেছেন নাকি? না ভাই, শুক্র শনিবারে ক্লাস করাই, তো এই জন্য পেশাগত জবাবদিহিতার জায়গাটার মধ্যে থেকে সলিডিটি আমরা মেনটেন করতে হয়, অত পেশাগত নীতিমালা মানতে হয়। ক্লাস আওয়ারে তো আমরা আসলে বাইরে আসতে পারি না। তারপরেও অনেক সময় দেখা যায় যে ছুটি সামারি নিয়ে কাজকর্ম মাঝে মাঝে করতে হয়, যারা আসলে এখানে না আরও অনেক জায়গায় আমাকে দেখতে পাবেন। সেই দৃষ্টিভঙ্গি দেখে বলবো যে প্রফেশনাল কোড অফ ইথিক্স ও প্রফেশনাল প্রিন্সিপালসগুলো সবাইকে সব প্রফেশনে মানতে হয় কম বেশি। কিছু জায়গায় কিছু একটু দুর্বলতা হোক, কিছু জায়গায় একটু শক্ত হোক, বাট ইথিক্স মানতে হবেই। হচ্ছে পেশাগত সংগঠন, এটা মাস্ট, যে কোনো একটা প্রফেশন
হইতে গেলে প্রফেশনের আসলে একটা সংগঠন থাকতে হবে, আর প্রফেশনাল দাবি দাওয়াগুলো আদায় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। কোনো প্রফেশন রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া প্রফেশনের স্ট্যাটাসে যাইতেই পারবে না, যেটা আমরা আগে দেখছি নার্সিং প্রফেশন, মেডিকেল তা আগে থেকেই চলে আসছে। তারপর হচ্ছে যে বর্তমানে সমাজকর্ম সরকারের আরও অনেক জায়গাগুলো আছে যারা আসলে প্রফেশনাল ডিক্লারেশনের জন্য ওয়েট করতেছে তারা প্রফেশন হওয়ার জন্য। এবার হচ্ছে পেশা হিসেবে সমাজকর্ম, আমরা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, তারপর আসছে বাংলাদেশ পার্সপেক্টিভে। বিশেষ জ্ঞান সমাজকর্মের একটা ভালো একটা জ্ঞান ভাণ্ডার আছে। আমরা সবাই জানি অলরেডি যে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, মেথড অনেক কিছু পড়াশোনা করানোর মতো 4 বছরের একটা কোর্স সারা পৃথিবীতে অনার্স 4 বছরের কোর্স করানো হয়। তারপর হচ্ছে মাস্টার্স আবার 1 বছর করানো হয় বা 2 বছর, অনেক সময় অনেক দেশে আছে। তো তার মানে কি একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড সমাজকর্মের আছে। একটা ক্রাইটেরিয়া সমাজকর্ম পেশা হিসেবে ফিল আপ করলো। 2 নম্বর হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। অনার্স মাস্টার শেষ করার পরেই একজন মানুষ নর্মালি সে সমাজকর্মী হয়ে ওঠে না। বিশ্বব্যাপী সমাজকর্মী হইতে গেলে তাকে আবার ওই যে লাইসেন্স, প্রফেশনাল লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে তাকে অনেক ট্রেন আপ হইতে হয়। তাহলে ট্রেনিং প্রসেসটাও আসলে সমাজকর্মের আছে, ট্রেনিং প্রসেসটাও আসলে আছে। তার মানে এইটাও 2 নম্বর ক্রাইটেরিয়া হয়ে গেছে। জনকল্যাণমুখিতা নিঃসন্দেহে সমাজকর্ম জনকল্যাণের দিকেই কাজ করে আসলে। তারপর হচ্ছে বিশেষ দক্ষতা, এটাও তো মোটামুটি দেখতে পাচ্ছি যে স্কিল ছাড়া সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এই প্রফেশনগুলো বাস্তবায়ন করা কখনোই তার পক্ষে পসিবল না। তারপর হচ্ছে বিশেষ নীতিমালা। তার আমরা দেখছি যে 1960 সালে যে সমাজকর্মী NSW 1960 সালে সারা পৃথিবীতে সমাজকর্মের একটা কোড অফ এথিক্স দাঁড় করেছে। এটাই হচ্ছে 1960 আসলে। আচ্ছা যাক, এই নীতিমালাটা মূলত সমাজকর্ম মানে আসলে বিশেষ নীতিমালা হিসেবে কাজ। তার মানে এটাও সমাজকর্ম পেশাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। পেশাগত জবাবদিহিতা, সমাজকর্ম পেশায় প্রফেশনাল জায়গা থেকে তাদের জবাবদিহিতা জায়গাটা অবশ্যই আছে, তার কত কোড অফ এথিক্স তাদের মানতে হয়। পেশাগত মূল্যবোধ, আমরা নিশ্চয়ই পেশাগত মূল্যবোধের ব্যাপারটা আগের ক্লাসগুলোতে দেখছি যে সমাজকর্মীরা বিশেষ কতগুলো মূল্যবোধ মেনটেন করে, কি আত্মনিয়ন্ত্রণ অধিকার, তারপর হচ্ছে ব্যক্তিমর্যাদার স্বীকৃতি, তারপর হচ্ছে সকলের সম্পদের সঠিক ব্যবহার, সকলকে সমান সুযোগ দেওয়ার নীতি, আর হচ্ছে অংশগ্রহণ নীতি, এগুলো আমরা দেখছি। তারপর হচ্ছে পেশাগত সংগঠন কি, আন্তর্জাতিকভাবে প্রত্যেক দেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যে AASW অস্ট্রেলিয়ান সোশ্যাল ওয়ার্কার অর্গানাইজেশন, তো এগুলো কিন্তু আমরা দেখছি যে ওইসব জায়গার মধ্যে আছে। আমেরিকার সবচেয়ে বড় মানে সারা পৃথিবীতে সবচেয়ে NSW ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্কুল অফ সোশ্যাল, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স NSW, এই পেশাগত সংগঠন, ঠিক আছে না? এবং এছাড়া অনেক দেশে কিন্তু অলরেডি সমাজকর্মী সংগঠনের হয়ে গেছে। রাষ্ট্রীয় স্বীকৃতি, অনেক দেশ অলরেডি সমাজকর্মকে প্রফেশনের স্বীকৃতি দিয়ে দিছে। ব্যক্তি সমাজকর্মের স্বীকৃতি যেমন আমেরিকা দিয়েছিল অনেক আগে 1930 সালের দিকে, তারপরে দলগত সমাজকর্মকে 1930 সালের দিকে জেন অ্যাডামসের কর্মসূচির মাধ্যমে। তো এগুলো আমরা দেখতে পাবো যে এগুলো প্রত্যেকটা সমাজকর্ম, প্রত্যেকটা প্রফেশনাল ক্রাইটেরিয়া সে মানে বাস্তবায়ন করতে সক্ষম আছে। ইন্টারন্যাশনাল অনেক দেশেই সমাজকর্ম আসলে একটা পেশা। কিন্তু বাংলাদেশে কী কী হয়েছে, কী কী সমস্যাটা হয়েছে দেখি। আমরা আসলে এখন কেন প্রফেশনাল জায়গাটায় আসতে পারিনি। বিশেষ জ্ঞান এটা আমরা আছে, বিশেষ প্রশিক্ষণ এটা হয়তো আমরা ব্যবস্থা করে নিতে পারবো, জনকল্যাণমুখিতা এটাও আছে, বিশেষ দক্ষতা এটাও আছে, বিশেষ নীতিমালা আছে। সেই নীতিমালা কার? 1960 সালে NSW। বাংলাদেশের জন্য এখন কোনো নীতিমালা সমাজকর্মের প্রণয়ন করা সম্ভব হয় নাই। সমাজকল্যাণ যে মন্ত্রণালয়, এরপর হচ্ছে সমাজকল্যাণ পরিষদ, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজসেবা অধিদপ্তর, এগুলো এখন আসলে ওই দিক থেকে মানে তারা তাদের জায়গায় সমাজকর্মকে প্রফেশনাল জায়গায় নেওয়ার জন্য পর্যাপ্ত মানে সুযোগটা তৈরি করতে পারছে না। পেশাগত জবাব দিতে এটা তো প্রত্যেক পেশাতে থাকবে, এটা আছে। মূল্যবোধও এটা আগের ইন্টারন্যাশনালি যেটা আছে সেটা হলো তো আমাদের আছে। সর্বশেষ যেটা পেশাগত সংগঠন, এই জিনিসটার গ্যাপ, আর এই জিনিসটার গ্যাপ, আর হচ্ছে এই জিনিসটার গ্যাপ, এই 3টা জিনিসের গ্যাপ আছে বাংলাদেশে, যার কারণে ধরা হয় যে এটা আসলে বাংলাদেশে কোনো প্রফেশন না বা পেশা না। এখন প্রশ্ন করা হইতে পারে নর্মালি যে বাংলাদেশে সমাজকর্ম মানে এইভাবে যদি MCQ-গুলো আসে, এইভাবে আসতে পারে যে বাংলাদেশে সমাজকর্ম পেশা হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা কোনটি? বাধা দিয়ে যে 3টা 4টা 5টা দিবে, দিয়ে এই তিনটাকে মূলত বাধা হিসেবে আইডেন্টিফাই করতে হবে। এখনো বিশেষ কোনো নীতিমালা নাই, পেশাগত সংগঠন নাই, রাষ্ট্রীয় স্বীকৃতি নাই, এই 3টাকে মূলত বাধা হিসেবে ইনক্লুড করতে হবে। আর কোনটা বাধা নয়
এই তিনটাকে দিয়ে অন্য একটা দিতে হবে, এরকম দিবে হয়তো। এবার আসি যে বাংলাদেশে সহকারে ইন্টারন্যাশনালি ন্যাশনালি সব জায়গায় যে হিস্ট্রিটা পড়ছিলাম আমরা, পেশাদার আর অপেশাদার সমাজকর্মের যে পার্থক্যটা, সেই জিনিসটা এটা কিন্তু মোটামুটি এই টপিকের আলোচনার বিষয়। একদম প্রথম লেকচারটা শুরুর দিকে বলছিলাম আপনাদের সবাইকে যে এটা আগে অলরেডি রিপিট করে পড়ানো হয়েছে, তাই জন্য আর এই জিনিসটাকে এত ইন ডিটেলস পড়াবো না। পেশাদার অপেশাদার সমাজকর্ম আসলে কি, শিল্প বিপ্লবের আগে যে সমাজকর্ম ছিল যেটা দান ভিত্তিক ঐতিহ্যগত ধর্মীয় মোটিভেশনের দ্বারা যে কল্যাণমূলক কর্মসূচিগুলো, এগুলো এখনো এক্সিস্ট করে সমাজে, কিন্তু এগুলোকে পেশাদার হিসেবে ধরা যায় না। এগুলো অপেশাদার বা ব্যক্তিগত অথবা সমষ্টিগত সার্ভিস সিস্টেম। অন্যদিকে বা ফিলান্থ্রপি বেস অ্যাক্টিভিটি কল্যাণ বা জনকল্যাণমুখিতার উপর ভিত্তি করে, দানশীলতার উপর ভিত্তি করে, চ্যারিটি বেস। কিন্তু পরবর্তীতে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল যেটা পেশাগত সমাজকর্ম বা পেশাদার সমাজকর্ম যেটা, সেটা মূলত এখন অনেকটা মূল ক্রাইটেরিয়া যেটা জানি সেটা হচ্ছে যে এটা অর্গানাইজড, এটা দান নির্ভর নয়, এটা হচ্ছে সংগঠন নির্ভর, অথবা এটা হচ্ছে প্রফেশনের উপর বেস, এবং এটার প্রফিটটা আসলে কি জনগণ সর্বোচ্চ লেভেল পায়, সমস্যা স্থায়ী সমাধান দেয়। এই ইস্যুগুলো মূলত আসলে ওই পেশাদার সমাজকর্মের মূল বৈশিষ্ট্য। আমরা একটু নিজেরা একটুগুলো পড়ে নেব। এবার আসি যে সমাজকর্ম পেশার বিবর্তন, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনেক বড়, ইভলিউশন অফ সোশ্যাল ওয়ার্ক প্রফেশন, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, যেটা আসলে আমি সর্বোচ্চ সংখ্যক ইনফরমেশান এখানে আনার চেষ্টা করছি। এবার আসি আরেকটু জিনিস নিয়ে যে ভাইয়া একটু জিনিস মনে হয় আপনার লেকচারের মধ্যে মিসিং আছে কিনা, এই জায়গাটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করে নেই যে সমাজকর্ম পেশার যে বিবর্তন, এই বিবর্তনের মধ্যে মূলত দুইটা দেশের ইতিহাসটাই মূলত বেশি পরিমাণ পরীক্ষার মধ্যে আসবে এবং আসার সম্ভাবনা বেশি। আপনি যদি ওই ডেভেলপিং কান্ট্রিগুলো এগুলো একদম টোটালি বাদ দিয়ে দেন, আমি কনফার্ম করে বলতে পারি এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, মানে প্রশ্ন আসবেই না। তারপরে যদি কারো যদি মনে হয় যে না ওরা যেহেতু সিলেবাসে আসছে বা সিলেবাসে আছে, ডেভেলপিং কান্ট্রিগুলো পড়াশোনা একটু করে রাখবো, তাহলে তাদের জন্য আমি শুধু বলবো যে তারা ওই ইন্টারমিডিয়েটের যে বইটা আছে, মানে একাদশ দ্বাদশের যে বইটা আছে, একাদশের বা দ্বাদশের যে প্রথম পত্র বইটা আছে, এই প্রথম পত্র বইটা একটু কাইন্ডলি ওই যে ডেভেলপিং কান্ট্রিগুলো যে হিস্ট্রিটা আছে এটা একটু একটু দেখে নেবেন। আর ওইটা আসলে খুব বেশি ইন ডিটেলস পড়ার মতো থাকবে না, শুধু তিনটা চারটা ইনফরমেশন লাগবেন। ওই দেশে কখন কত সালে মানে সমাজকর্মটা চালু হয়েছিল, কয়টা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছিল, কোন ইউনিভার্সিটিতে চালু হয়েছিল, এর বেশি কোনো ইনফরমেশন আসলে লাগবে না, ওটা পড়া দরকার হবে না। বাট এই যে চ্যাপ্টারটার আন্ডারে যে হেডিংটা আসছে, যুক্তরাজ্যের সমাজকর্ম পেশার বিবর্তন, যুক্তরাষ্ট্রের সমাজকর্ম পেশার বিবর্তন, এগুলো হচ্ছে মানে কি বলবো, 3টা স্টারের উপরও যদি কোনো স্টার থাকে আমার চ্যাপ্টারের মধ্যে, তাহলে এইগুলো 3টা চ্যাপ্টারের উপরও মানে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো সমাজকর্ম পেশার বিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে হিস্ট্রিটাকে 2 ভাগে ভাগ করা হয়, কারণ প্রথম দরিদ্রদের কল্যাণে অথবা কল্যাণমূলক আইন বাস্তবায়নের ক্ষেত্রে, মানে আমরা দেখছি যে ইংল্যান্ড আগে আসছিল, কারণ তখন তো রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা ক্ষমতার সিস্টেমেটিক পর্যায়ে প্রথম লিডিং পর্যায়ে ছিল মূলত আসলে ইংল্যান্ড সারা পৃথিবীব্যাপী, এবং দেখছি যে আমেরিকাকেও কন্ট্রোল করছে, আমেরিকাকেও কলোনি হিসেবে তারা আটকে রাখছে কি ইংল্যান্ড। তো যার কারণে তো আসলে তার যে কালচার বা তার যে আইন এগুলো ইম্পোজ করা সহজ হয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর উপর। তো যুক্তরাষ্ট্র এই জন্য আসলে যুক্তরাজ্যের মোটিভেশনে কাজ করছে, বাট পরবর্তীতে তাদের এক্সপানশন অফ নলেজ, এক্সপানশন অফ দ্য সিভিলাইজেশন ওয়াজ আসলে এন্ডোর্স ইন এ হিউজ অ্যামাউন্ট, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যকে আস্তে আস্তে করে তার কলোনি নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমেরিকা খুব দ্রুত তাদের অবস্থানটা তারা দখল করতে সক্ষম হয়েছিল। এবার আমরা 2টা দেশের ভিত্তিতে আমরা হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করব। 2টা ইয়ারের মধ্যে মানে 2টা দেখা যাবে 2টা দেশের মধ্যে আলাদা আলাদা হিস্ট্রি থাকবে, মানে হিস্ট্রিটা মোটামুটি একটু রিলেট করার চেষ্টা করব। প্রথম দেখা যাবে প্রথম থেকে শেষ দিকে আমরা আসার চেষ্টা করব। আমরা জানি যে সারা পৃথিবীতে যত ধরনের আইন, যত ধরনের মেজর কোনো অ্যাক্টিভিটি হয়, সেগুলো হচ্ছে কোনো ধরনের ন্যাচারাল কোনো ডিজাস্টার, ন্যাচারাল কোনো সিচুয়েশন থেকে। যেমন আমরা ভারতীয় উপমহাদেশের মধ্যে ধর্মগুলো যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বা গ্রেনারি সিস্টেমটা, এটা প্রথম আসছে কোত্থেকে, দুর্ভিক্ষ আসার কারণে। তো এরকম সিস্টেমে মানে বড় বড় যত হিস্ট্রিক্যাল ঘটনা ঘটে তা হচ্ছে প্রকৃতির কোনো আঘাত সুরক্ষার জন্য অথবা কোনো বড় ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করার জন্য মূলত এই আইনগুলো পরবর্তীতে দেখা যায় যে কি সরকার করতে বাধ্য, অথবা সরকারকে চাপের মুখে জনগণ
বাধ্য করে যে এই কাজটা করতে হবে, এই সিচুয়েশন তৈরি করে। এর মধ্যে যে প্রথম যেটা দেখছিলাম যে যুক্তরাজ্যের মধ্যে অথবা যুক্তরাষ্ট্রে, দুইটার মধ্যে যুক্তরাষ্ট্র তখন আসলে ওরকম শক্তিশালী কোনো কনসেপ্টই ছিল না, কারণ যুক্তরাষ্ট্র আবিষ্কৃত হয়েছে 1492 সালে। তাহলে এই সময় তাদের আর কোনো কথাই নাই, যুক্তরাষ্ট্রের কোনো হিস্ট্রি নেই ওই সময়। তো ধরা যায় যুক্তরাজ্যের হিস্ট্রি, সমাজকর্মের যে হিস্ট্রির সাথে জড়িত ব্ল্যাক ডেথ নামে একটা কনসেপ্ট আছে। এটা একটু যদি গেলে গুগলে সার্চ করেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি আর এত ইনডিটেলস ইনফরমেশন যাচ্ছি না, অত ইনডিটেলস জানার দরকার নেই। এই ব্ল্যাক ডেথটা হয়েছিল ইউরোপ এবং এশিয়ার, যে মধ্য এশিয়া এবং ইউরোপ, এই দুইটা প্রদেশের মাঝামাঝি জায়গা থেকে অনেকগুলো রাষ্ট্রে ছড়াই গেছিল। ধরা হয় যে আফ্রিকাতে ওই প্লেগ রোগটা ছড়াই গেছিল। ব্ল্যাক ডেথটা ছিল হচ্ছে একটা বুবুনিক প্লেগ নামক একটা রোগ। এই রোগটা আসলে এত পরিমাণ এক্সপান্ড হয়েছিল যে প্রায় ধরা হয় যে টোটাল ইউরোপের জনসংখ্যার 50% মানুষ মারা গেছিল, মানে 5 কোটির উপর মানুষ মারা গেছিল। এখন এটার যে ব্ল্যাক ডেথের মানে মূল কারণ ছিল ইয়ারসিনিয়া পেস্টিস নামক একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটা আসলে মশা মাছির মাধ্যমে ছড়া যেত। খুবই ভয়াবহ একটা রোগ ছিল। এবং এই ঘটনার কারণে মানে ইংল্যান্ড এবং সহকারে সমাজকর্মের হিস্ট্রি, সারা পৃথিবীর অনেক হিস্ট্রি মোটামুটি চেঞ্জ হয়ে যায়। মেডিকেল সেক্টরের হিস্ট্রি সব চেঞ্জ হয়ে যায়, কারণ দ্রুততার সাথে বোঝা যাচ্ছে মানব সভ্যতাকে সুরক্ষার জন্য অনেক কর্মসূচি, মানে সরকার ওই সময়, সরকার বলতে গেলে স্থানীয় যারা সরকার আছে বা জাতীয়ভাবেও যারা আছে, তারাও মোটামুটি পদক্ষেপ নেওয়া শুরু করছিল। তো ব্ল্যাক ডেথটা কত থেকে কত সালের মধ্যে হয়েছিল মূলত ধরা হয় 1346 থেকে 1353, প্রায় 7-8 বছর প্রায় এটা সমাজের মধ্যে এক্সিস্ট করতেছিল। 8 বছরে অনেক মানুষ, মানে ধরো যে 5 কোটি মানুষ মারা গেছে। তারপরে দেখা যাচ্ছে ইংল্যান্ডে আসলে এই কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডে প্রথম, মানে যে সরকার ছিল বা যে রাজা ছিল ইংল্যান্ডের, ওই রাজা সিস্টেমে রাজা প্রথম ইংল্যান্ডে আইন করা শুরু করলো যে দরিদ্রদের সুরক্ষার জন্য, এত মানুষ নিহত, তাদেরকে সুরক্ষার জন্য একটা আইন প্রণয়ন করার প্রথম আইডিয়া তারা করলো। এখন এই যে দরিদ্রদের সুরক্ষার জন্য যে আইনগুলো করা হয়েছিল, ইংল্যান্ড তো আমেরিকা যেটাই হোক, সেই আইনগুলো মূলত আসলে দরিদ্র আইন নামে পরিচিত। ইংল্যান্ডে আসলে মানে আমেরিকা আসলে দরিদ্র আইন খুব কমই হয়েছে, ইংল্যান্ডেই মূলত আসলে দরিদ্র আইনের মূল জনক। এই আইনগুলো আমরা একটু দেখবো যে কোন কোন আইনগুলো হয়েছে, একটু রকমের তত্ত্বগুলো একটু দেখে নিই। যে 1349 সালে সর্বপ্রথম ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দরিদ্র আইন প্রণয়ন করছিল কে? রাজা তৃতীয় এডওয়ার্ড। তারপর 1349 থেকে 1597 সালের মধ্যে প্রায় 42টা দারিদ্র আইন হয়েছে 1597 পর্যন্ত। 1601 সালে যে আইনটা, এটাকে বলা হচ্ছে 43তম প্রয়াস, অর্থাৎ 1300 যে ব্ল্যাক ডেথের পরে 1349 সাল যদি প্রথম আইনটা হয়, তাহলে এর পরবর্তী 1601 সাল, মাত্র 300 বছরের মধ্যে বা আরেকটু কম সময়ের মধ্যে, আর 280-90 বছরের মধ্যে প্রায় 42টা আইন করা হয়েছিল দরিদ্র সুরক্ষার জন্য, 43তম প্রয়াস হিসেবে। এবং একটা ঈর্ষণীয় সফলতার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস হিসেবে ধরা হয় হচ্ছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। তার আগে যেটা দেখছি যে এলিজাবেথীয় দরিদ্র আইনের আগে যে আইনগুলো, দরিদ্র আইনগুলো সবচেয়ে আলোচিত ছিল, সেগুলো হচ্ছে এগুলোর কোনো জানতাম না, শুধু সালগুলো জানলেই হবে, কারণ পরীক্ষার হলে যদি কোনো একটা সাল দেয় তাহলে দিতে পারে। 1601 সাল আর পরে আইনটা ছিল বসতি আইন, কিন্তু 1601 সালের যে এলিজাবেথীয় দরিদ্র আইন, এটাকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। এটা সংশোধনী রূপ, যেটা 1834 সালের আইন, এটাকে গুরুত্বের সাথে দেখা হয়। কি জন্য? এই দুইটা আইন ছিল প্রথম, মানে শ্রমিকদের অথবা দরিদ্রের কল্যাণার্থে প্রথম একটা খুবই সুরক্ষামূলক সেবা কর্মসূচি, যেটা আসলে সমাজ কল্যাণের হিস্ট্রিটা খুবই সুন্দরভাবে মডিফাই করছিল। এই জন্য এই দুইটা আইনকে নর্মালি পড়ানো হয়, মানে সমাজকর্ম খুব গুরুত্বের সাথে। তারপর যেটা শেষে 1905 সালে একদম লেটেস্ট যে আইনগুলো, ফ্যাক্টরি আইন, তারপর 1905 সালে দরিদ্র আইন কমিশন, এটার মাধ্যমে মানে আইনের মাধ্যমে বা আইনের সুরক্ষার মাধ্যমে সমাজ কল্যাণ কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দরিদ্র সুরক্ষা বা দরিদ্রদের সুরক্ষা কর্মসূচি। এটা মারাত্মক লেভেলে, মানে একটা ব্যাপকভাবে বিপুলভাবে শক্তিশালী একটা অবস্থানে এসে পৌঁছে। এরপরে আমরা জিনিসটি দেখতে পাচ্ছি যে 1942 সালে যে একটা ছিল বিভারেজ রিপোর্ট, 1942 সালে বিভারেজ রিপোর্ট, এটা আবার চিন্তা চেতনার ক্ষেত্রে ইংল্যান্ডের একটা বিরাট বিপুল বিজয় নিয়ে আসছিল আর কি। কাদের জন্য? ওয়েলফেস্টেড আইডিয়া মানে জনক হিসেবে। তো 1531 সালে দরিদ্র আইনটি পাশ করছে কি আসলে অষ্টম রাজা হেনরি। কারণ এই যে কনসেপ্টগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়, এগুলো আসলে প্রশ্ন হিসেবে আসার কারণে দেওয়া হয়, বিভিন্ন সময় আসছে প্রশ্ন, তো এই জন্য এটা সংক্ষিপ্ত আকারে দিলাম, প্রশ্নগুলো থাকে। 1601 সালের এই যে এলিজাবেথ দরিদ্র আইন সম্পর্কে ডব্লিউ ফিটল্যান্ডের যে কথা বলছে, এটা বিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে মূলত আসলে আসা প্রশ্ন বলে। এবার আসি 1601 সালে এলিজাবেথ দরিদ্র আইন।
এই আইনটা আমরা দেখতে পাই যে রানী এলিজাবেথ প্রথম 1601 সালে এই আইনটা করছিল দরিদ্র দূর করার জন্য, ইংল্যান্ড এবং ওয়েলসের দরিদ্রদের কল্যাণের জন্য মূলত। কিন্তু এই আইনগুলো পরবর্তীতে বিভিন্ন দেশের জন্য অনুকরণীয় হয়ে যায়, যে এইটা আইনের মাধ্যমে প্রথম দরিদ্র সুরক্ষা কার্যক্রম। তার মানে পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক ইউরোপীয় কান্ট্রি অথবা আমেরিকা পরবর্তী সময়ে এটার উপর ভিত্তি করে অনেক সময় অনেক কল্যাণমূলক নীতি তারা পর্যালোচনা করছে অথবা তারা অ্যাক্টিভিটিগুলো নিজেদের সাপেক্ষে দরিদ্র দূরীকরণের জন্য নিচ্ছে। এবং এই আইনটার পরবর্তী সংস্কার হয়েছিল কত সালে? নিশ্চয়ই দেখছি 1834 সালে। 1601 সালের আইনের মূল যে ধারাগুলো ছিল, কি কি বৈশিষ্ট্যগুলো ছিল, এখানে 1601 সালের আইনে দরিদ্রকে মূলত 3 বা 2 ভাগে ভাগ করেছে। সক্ষম দরিদ্র, এই সক্ষম দরিদ্র, আরেকটা হচ্ছে অক্ষম দরিদ্র, আরেকটা হচ্ছে নির্ভরশীল জনগোষ্ঠী। মানে 3 ধরনের জনগোষ্ঠী পাওয়া যায়, ঠিক আছে? এই যে নির্ভরশীল জনগোষ্ঠী, অক্ষম বা অসচ্ছল পরিবার সদস্যদের, তাহলে 3 ধরনের কর্মসূচি ছিল। মানে দরিদ্র নর্মালি 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সক্ষম, 2 নম্বর হচ্ছে অক্ষম, আর 3 নম্বরটা হচ্ছে নির্ভরশীল। এর মধ্যে বলছে যে সক্ষম দরিদ্র যারা আছে তাদেরকে সংশোধনাগার বা দরিদ্রকারে কাজ করতে বাধ্য করা হয়। যাদের ফিজিক্যাল ফিটনেস ছিল বাট তারা বিভিন্ন ধরনের যে ভিক্ষাবৃত্তি বা অন্যান্য কর্মসূচির মধ্যে জড়িত ছিল, তাদেরকে ওই আইনের মাধ্যমে বলছে যে না, তাদের আর করা যাবে না, ওই ভিক্ষাবৃত্তি করা যাবে না, তারা তোমরা সবাই চলে আসো সংশোধনাগার অথবা শ্রমাগারে, আসে তোমরা কাজ করো, কাজের বিনিময়ে টাকা নাও। আর যদি কেউ এরকম করতো তাহলে তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করতো, যে যারা ফিজিক্যাল ফিটনেস আছে অথচ ভিক্ষা করে অথবা বেকার থাকে এদেরকে পানিশমেন্টের আওতা হয়েছে। তারপর যেটা বলছে সেটা হচ্ছে নির্ভরশীল সদস্য যারা আছে, দুস্থ, আর দুস্থ ব্যক্তি পরিবারের মধ্যে অনেকে থাকে না, দুস্থ ব্যক্তি। তারপর হচ্ছে ওল্ড এজ বা এল্ডারলি পিপল যারা আছে, পিতামাতা, দাদা দাদি, তাদের আসলে সক্ষম সদস্যদের দায়িত্ব পালনে বাধ্য করা হয়। মানে সক্ষম সদস্য পরিবারের তারা আসলে ওই অক্ষমদেরকে সেবা দিবে বা তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিবে। এটা হচ্ছে মানে ওই আইনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। তারপর হচ্ছে অক্ষম, যারা আসলে একদম অক্ষম তাদেরকে সহযোগিতা করবে কারা? স্থানীয় প্যারিশ অথবা স্থানীয় এলাকার লোকজনের বড়। এই সকল মানুষ আসলে খুব কম সংখ্যক ছিল, কারণ হচ্ছে এরার কোনো পিতামাতা, মনে করো যে সকল পরিবারের মধ্যে কোনো, মনে করেন এসব পরিবারের মধ্যে কোনো সক্ষম সদস্য ছিল না। হইতে পারে এতিম, অথবা হইতে পারে কি যারা ওই যে রুটলেস পিপল, ওই সকল মানুষদের সুরক্ষার জন্য স্থানীয় প্যারিস, এই যে ধারণাটা ছিল, স্থানীয় প্যারিস বা গির্জা স্থানীয় লোকজনের উপর অর্পণ করা হয়েছিল, তারা এটা সেবাদান করতো। তো এই কনসেপ্ট থেকে মূলত প্রশ্ন করা, সক্ষম দরিদ্র বলতে কি বোঝায়, অক্ষম দরিদ্র বলতে কি বোঝায়, আর নির্ভরশীল জনগোষ্ঠী বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো আসে। এই যে 1601 সালে দারিদ্র আইনের কর্মসূচি বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখ করেছে, সক্ষম দরিদ্র বলতে কাদেরকে বোঝায়? এই যে কর্মক্ষম ভিক্ষুক আছে, এরকম সক্ষম দরিদ্র। অক্ষম দরিদ্র রুগ্ন, বৃদ্ধ, বধির, সন্তানাদি, বিধবা, ঠিক আছে? আর নির্ভরশীল বালক বালিকা যেটা, এই যে 24 বছরের ছেলেদেরকে, 24 বছর মেয়েদেরকে 21 বছর, বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত সকল জনগোষ্ঠীর, মানে ছেলে মেয়েদের সবাইকে বলতো নির্ভরশীল জনগোষ্ঠী, অথবা আবার বৃদ্ধ যারা আছে তাদেরকে আগ মুহূর্ত পর্যন্ত এই 3 ভাগে বিভক্ত করা হয়। এদেরকে কি করা হচ্ছে, ওই যে নির্ভরশীল জনগোষ্ঠীর কি করছিল, প্যারিশ বা স্থানীয় এলাকার লোকজনের মাধ্যমে যে দেওয়া হতো, সেবা দেওয়া হতো। তারপর এই আইনের অধীন আর যে কনসেপ্টগুলো ছিল, এই আইনের অধীন দরিদ্র পরিচালনা ব্যয়ভার বহনের জন্য বিভিন্ন ধরনের করার উপর ব্যবস্থা করা, মানে যারা সক্ষম তাদের কাছ থেকে ট্যাক্স নিত, ট্যাক্স নিয়ে ওদেরকে হেল্প করা হতো। এই সিস্টেমটা চালু করা হয়েছিল তখন। বিয়ের বয়সের ক্ষেত্রে যে দেখছিলাম, বিয়ের বয়স 24-21 করছিল, সেটা আমরা লক্ষ্য রাখছিলাম। 1834 সালে দারিদ্র সংস্কার আইন, ওই যে আইনটা করা হয়েছিল, সে আইনের কারণে দেখা যাচ্ছে কি জানে, কিছু মানুষ অটোমেটিক্যালি নির্ভরশীল হয়ে গেছিল। মানে দরিদ্রের সহযোগিতা পাওয়ার পরে কিছু মানুষ কি করলো, ভাবলো যে ঠিক আছে, আমরা যদি একটু অসুস্থ মস্ত হয়ে আর ভান ধরি, তাইলে ওই যে নির্ভরশীল মানুষ হিসেবে আমরা কিছু সুবিধা, স্থানীয় প্যারিস থেকে সুবিধা পাবো, সরকার আমাদের দায়ভার নিবে বা সমাজ আমাদের দায়ভার নিবে। এতে আসলে নির্ভরশীলতা আরো বৃদ্ধি পাইছে, লস হয়ে গেছিল আইনটার। মানে এই দিক থেকে দুর্বলতা ছিল, মানুষ এটাকে সুবিধা নিচ্ছে আর কি আইনের। তার পরবর্তীতে এটার সুরক্ষা কার্যক্রম হিসেবে, মানে এটাকে সংস্কার করার জন্য, একটু মানে মডিফাই করার জন্য, যে এই সরকারের উপর নির্ভরশীলতা যেন না আসে জনগণকে কর্মক্ষমে পরিণত করা যায়, এই জন্য আইনটাকে আবার একটু
মডিফাই অথবা এটাকে রিকনস্ট্রাক্ট বা রিফর্ম করার দরকার প্রয়োজন হয়েছিল। তো ওই সময় রাজকীয় ইংল্যান্ডের রয়্যাল কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছিল। এই রয়্যাল কমিশনটা কতগুলো রিপোর্ট প্রদান করছিল এবং এটার মধ্যে নতুন করে এই যে 1834 সালে আইনের কিছু দিক নির্দেশনা তারা এই রয়্যাল কমিশন প্রদান করছিল। যাই এই রয়্যাল কমিশনের অনেকগুলো সদস্য ছিল, এই সদস্যগুলোর নামগুলো আপনি একটু পড়ে নেবেন, আমার এগুলো আর আইডেন্টিফাই করলাম না। 34 সালের আইনের মূলে এগুলো ছিল দরিদ্র আইনের সংস্থা গঠন, রাজকীয় দরিদ্র আইন কমিশন গঠন 3 সদস্য বিশিষ্ট। রাজকীয় দরিদ্র আইন কমিশন 6টা সুপারিশ করে। এবার 1834 সালে 14 আগস্ট আইন কার্যকর হয়। এই দুইটা আইন থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নিই। এলিজাবেথ দরিদ্র আইন কত সালে হয়েছে? 1601 সালে নিশ্চয়ই জানেন। 1832 সালে রাজকীয় কমিশনের অপারেশন অফ দ্য পুর এর সদস্য ছিলেন না কে? যেটা আমরা ওই আগের স্লাইডের মধ্যে দেখছি যে ছিল কি এডউইন চ্যাডউইক, জর্জ বার্ট সামনার, জেমস প্লমফিল্ড, নাসা উইলিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই নামগুলো নাই, যেটা নাই সেটাই জর্জ মিল্টন নামে কোনো নাম আসলে এখানে ছিল না। এলিজাবেথ দরিদ্র আইন কত সালে সংশোধিত হয়? 1834 নিশ্চয়ই সবাই জানি। ডিকশনারি অফ ম্যানেজমেন্ট এটা কার? ইজেন। এটা যে একদম প্রথম সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে দরিদ্র আইনের সংজ্ঞা দিতে গিয়ে যেটা দিচ্ছিলেন আর কি সেটা। এবার আসি যে ইংল্যান্ডের মধ্যে এই 1834 সালের আইনের সংশোধনের পরবর্তী রূপ হচ্ছে সেটা হচ্ছে দরিদ্র আইন 1905 সালে দরিদ্র কমিশন আইন করা হয়েছিল। এটার মধ্যে আসলে রয়্যাল কমিশনের যে রিপোর্টটা ছিল ওই রিপোর্টের উপর গঠন করা হয়েছিল আর কি মূলত। তো এটা সদস্য ছিল হচ্ছে এই কমিশনের, দরিদ্র আইন কমিশনের সদস্য ছিল 18 জন। এর সভাপতি ছিলেন কে? সভাপতি করা হয়েছিল হচ্ছে জর্জ হ্যামিল্টন তাকে। এরপর আরো অন্যান্য যে সদস্যগুলো ছিল তারা কতগুলো সুপারিশ করছিল, এই যে সুপারিশগুলো আমরা একটু দেখে নিব। আইনের ইয়াগুলো কি আমরা যেটা দেখছিলাম আগে যে প্যারিস সেবা দিত 1601 সালে আইন অনুসারে। পরে 1834 সালে এটাকে আরেকটু সুরক্ষার জন্য যৌথ সংস্থাকরণ করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে করে এই 34 সালে 1834 সালের সংশোধনী স্বরূপ 1905 সালে যে আইনটা ছিল সে আইনের মধ্যে আমরা দেখি যে কাউন্টি পরিষদ গঠন করার ব্যাপারে একটা সুপারিশ করছিল আইন কমিশন, দরিদ্র আইন কমিশন। তারপর মিশ্র দরিদ্রের বিলোপ সাধন করার ব্যাপারটা আলোচনা করা হয়েছিল। সামাজিক বীমা কর্মসূচি, এটা প্রথম আইডিয়াটা সুন্দর করে আসছে যে সমাজে যারা চাকরিজীবী আছে অথবা যারা চাকরি বাকরি করে কর্মসংস্থানের জন্য তাদের সুরক্ষার জন্য পরবর্তীতে ওই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পেনশন বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আইডিয়াটা প্রথম এই সামাজিক বীমা কর্মসূচির আওতায় এসেছিল, মানে এই আইনের মধ্যেই। বাকি যে অন্যান্য অনেকগুলো আইন আমরা দেখতে পাইছি যে এটার মধ্যে ইংল্যান্ডে আছে, এতগুলো আইন আছে যে শত শত আইন মানে ইংল্যান্ডে এতদিন করছে তাদের রাজত্ব আসলে এস্টাবলিশ করার জন্য বা রান করার জন্য। যার কারণে এত আইন আসলে জানা দরকার হবে না, মূলত যে 3-4টা আইন সবচেয়ে প্রভাবশালী আইন থাকে সে আইনগুলো একটু আমরা দেখে নিব, তাইলে হবে। এবার এখান থেকে প্রশ্ন যেভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। প্রশ্ন আসছে দরিদ্র আইন কত সালে হয়? তারপর রয়্যাল কমিশন অন দ্য পুর লজ অ্যান্ড রিলিফ অফ ডিস্ট্রেসের সভাপতি কে ছিলেন? জর্জ হ্যামিল্টন। রয়্যাল কমিশনের সদস্য ছিলেন 18 জন। এটা একদম খুব কমন কোশ্চেনগুলো আসছে। এরপরে কিন্তু ইন ডিটেলস কোশ্চেনগুলো আসতে পারে যে কাউন্টি পরিষদ গঠনের প্যাটার্নটা কেমন ছিল, এগুলো কেমন ছিল, এগুলো একটু পড়ে নিতে হবে ইন্টারমিডিয়েট বইগুলো থেকে। এবার আসি যে হিস্ট্রির একটা বাক পরিবর্তন। আমরা এতদিন যা দেখলাম দরিদ্রদের সুরক্ষার জন্য এক প্যাটার্নে সরকারিভাবে কর্মসূচি চলতেছিল, মানে রাষ্ট্রীয়ভাবে যে কর্মসূচি চলতেছিল এগুলো আইন সিস্টেম, আইন প্রণয়ন। আর ব্যক্তিগত পর্যায়ে মানে সমাজকর্মটাকে, যে প্রফেশনটাকে, এটাকে মানে অর্গানাইজড ওয়েতে আনার জন্য বেসরকারি সিস্টেমে কতগুলো অর্গানাইজেশন গড়ে উঠছিল। এর মধ্যে সমাজকর্ম হিস্ট্রির একদম প্রাথমিক যে প্রতিষ্ঠান ছিল সেটা হচ্ছে দান সংগ্রহ সমিতি বা কজ। এই জন্য এই প্রতিষ্ঠান থেকে মানে এই জায়গাটা থেকে মাস্ট মানে ফাইনাল পরীক্ষা, মানে যে পরীক্ষাটা বিসিএস আসবে সেখান থেকে একটা প্রশ্ন তো এখান থেকে থাকবেই মাস্ট। এটা যে দান সংগঠন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমেরিকায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, দান সংগঠন সমিতির পরবর্তী কর্মসূচিগুলো কি, তার যাত্রাগুলো কি, কিভাবে এটা আগেছে, এটাই মূলত আসলে এখানে ইস্যু হিসেবে থাকবে। অথবা কজের পুনরূপ কি, এটা আসবে। এবং দান সংগঠন সমিতির সূতিকাগার কোন দেশকে বলা হয়? ইংল্যান্ড। মানে ইংল্যান্ডকে কিন্তু সমাজ কল্যাণের হিস্ট্রির সূতিকাগারও বলা হয়। আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে এটা বিকাশের শেষ পর্যায়ে। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি যে দুইটা সাল একটু মনে রাখার মতো থাকবে, 1869, 1877, এই খেয়াল রাখতে হবে। এটা 1893 সালে অ্যানুয়াল ডয়েস নামে একজন
মানে ক্যাথলিক চার্চের ছিলেন, চার্চের মানে একজন পোপ বা ধর্মগুরু টাইপের ছিলেন। উনি আসলে প্রথম মোটিভেট করছে যে কজের অ্যাক্টিভিটিগুলোকে করে যে সমাজকর্ম প্রফেশনটাকে মানে প্রফেশনাল সার্ভিস সেক্টরে আনার জন্য তার প্রথম সুপারিশ ছিল। তারই মোটিভেশনের উপর ভিত্তি করে ওই যে এনআইএল ডয়েস তার প্রথম একটা বই লিখছিল না, সোশ্যাল ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিস বইটা তিনি লিখছিলেন। এবং মজার ব্যাপার হলো এই যে কজে যারা কাজ করতো এদেরকে ট্রেনিং দিত কারা? ট্রেনিং দিত মূলত যে এনআইএল ডয়েস নামে যে মহান ব্যক্তিত্ব, উনি আসলে একজন ক্যাথলিক গির্জা অনেকটা চার্চের মতো উনি ছিলেন, পোপের মতো, ঠিক আছে। তো তিনি আসলে মূলত তাদেরকে প্রশিক্ষণের দায়িত্ব নিতেন, দায়িত্ব নিয়েছিলেন ও পরে দেখছিলাম। তো আস্তে 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 এই কর্মসূচিটা দেখা যাচ্ছে কি যে একটা আন্দোলনের রূপ নিল। আন্দোলন বলতে গেলে ইটস ওয়ান টাইপ অফ সোশ্যাল মুভমেন্ট, নট ফর দ্য মানে ফিজিক্যালি মানে গ্যাদারিং সিস্টেম না, বাট সোশ্যালি আলোচনা চলে আসছে যে সমাজকর্ম প্রফেশনটা এইভাবে অ্যাপ্লাই করতে হয়। মেরি রিচমন্ড এসে যেমন তার ট্রেনিং সেন্টার এবং সাথে হচ্ছে স্কুল অফ ফিলান্থ্রপি, স্কুল অফ নিউ ইয়র্ক ফিলান্থ্রপি স্কুল, যেটা এটা প্রতিষ্ঠা করছিলেন। এটা প্রতিষ্ঠা করার মাধ্যমে আসলে মূলত সমাজকর্মের হিস্ট্রিটাকে, এই যে ব্যক্তিগত সমাজকর্ম বা ব্যক্তি সমাজকর্মের ধারণাটাকে ব্যাপক প্রসারিত করেন তিনি। তো এখানে যে প্রশ্নগুলো আমরা একদম কজ থেকে একদম সলিডভাবে দেখতে পাই সেটা হচ্ছে দেন এখানে আছে যে প্রশ্নগুলো আসতেই পারে, সবসময় আসে। চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কত সালে গঠিত হয়? এটা হচ্ছে ইন জেনারেল কোয়েশ্চেন। এটা যদি হয় তাহলে 1870। এই প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে। দান সংগঠন সমিতি ইংল্যান্ডে কত সালে গঠিত হয়? 1870। তারপরে আমেরিকাতে কত সালে গঠিত হয়? 1877। এইভাবে কোয়েশ্চেনটা এটা হতে পারে। দান সংগঠন সমিতির প্রশিক্ষণের দায়িত্বে কে ছিলেন? জর্জ এনআইএল ডয়েস, ঠিক আছে। এই যে এনআইএল ডয়েসের নামটা অনেকে যে ইংলিশে বানান তো ডস বলে, ইয়েস, তো এই জন্য ডস বলে। তো যেভাবে দেখি আমরা ইংলিশে আসলে ডস বা ডয়েস যেটা দেখে ওর নামটা দেখে নিব। তারপর যে নিউ ইয়র্ক শহরে সমাজকর্মের প্রথম প্রশিক্ষণ কোর্সের আয়োজন কত সালে করা হয়? 1897 সালে, যেটা আমরা দেখছিলাম। এবার আসি মানে যুক্তরাজ্যের ইতিহাসটা মানে স্টপ হয়ে গেল না। যুক্তরাজ্যের ইতিহাসটা পরবর্তীতে অনেক প্রসেসিং চলছে, বাট এরপরে ওই যে আমেরিকা যখন কজ প্রতিষ্ঠা করে ফেলে 1877 সালে, তারপর থেকে এটাকে নিয়ে ভাবা শুরু করছে প্রচুর পরিমাণে। ইংল্যান্ডের মোটিভেশনটা তারা সর্বোচ্চ সংখ্যক কাজে লাগাইছে হচ্ছে ওই যে মেরি রিচমন্ডই লেখছে 1917 সালে যে বিখ্যাত বই সোশ্যাল ডায়াগনোসিস। তার বইটার মাধ্যমেই সোশ্যাল কেজ ওয়ার্কের যাত্রাটা মূলত শুরু। তো আমরা দেখছি যে 1877 সালে মূলত মোটিভেটেড হয়ে ইউএসএতে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কজ গঠন করা হয়েছে। এবং আমরা জানি কজের কাজটা কি ছিল? মানুষের সকল দানগুলোকে সংগঠিত করে তারা অর্গানাইজড হইতে মানুষকে সহযোগিতা করতো। এতে দরিদ্রতার যে হ্রাসটা মানে মানুষ নিজের সমস্যা নিজে স্থায়ীভাবে সমাধান করা সহজ হচ্ছিল। যেমন মুসলিমরা কিন্তু আমরা একটু অনেক মোটামুটি এই ধরনের কনসেপ্টটা আগে থেকে পাইছি। বাইতুল মালের যে কনসেপ্টটা, আগে ওই যে দানের যে জাকাত, কাউকে আপনি 10 টাকা দান করলেন বা 20 টাকা দান করলেন, বা জাকাতের টাকা লুঙ্গি এরপর হচ্ছে ওই শার্ট প্যান্ট এগুলো দিলেন, এই তুলনায় কিছু মানুষ এখন দিচ্ছে আইডিয়াটা খুব সুন্দর করে দেয়। সেটা হচ্ছে তার সকল জাকাতের টাকা সবাইকে না দান করে একজন মানুষকে এমনভাবে দান করেন যেন সে একজন আজীবনের জন্য সে নিজে সেটেল হয়ে যায়। তাকে একটা অটো রিক্সা কিনে দেন, সে অটো কিনে অটো চালায় তার নিজের জীবনটা নির্বাহ করলো। এটাকে বলে সমস্যা স্থায়ী সমাধান। এই কজ আইডিয়াটা মূলত এই প্যাটার্নই। তারা সকলে দানগুলোকে সংগঠিত করত। এটা বোর্ডের মাধ্যমে কি করতো, যে যাকে ডিটেক্ট করতো যে মানুষটাকে এইভাবে সাহায্য করার মাধ্যমে তার সমস্যার স্থায়ী সমাধান দেওয়া যাবে, এটা ধারণ করে তারা আসলে সমস্যার স্থায়ী সমাধান দিত। এই জন্য এটার উপর ভিত্তি করে কি করলো, পরবর্তী সময়গুলোতে সমাজকর্মের যে যাত্রাটা এটা সহজ হয়ে গেল। এই যে পেশাগত বিকাশের ক্ষেত্রে আমরা যে ঘটনাগুলো প্রায় আগের ঘটনাগুলো দেখি, সোশ্যাল ডায়াগনোসিস লেখার আগের যে ঘটনাগুলো দেখি, পেশাগত কর্মীদের প্রশিক্ষণে সুপারিশ করছিলেন মেরি রিচমন্ড। তিনি ট্রেনিং স্কুল ফর অ্যাপ্লাইড ফিলান্থ্রপি, এই স্কুলটা প্রথম প্রতিষ্ঠা করেন কত সালে? 1901 সালের আগে, 1900 সালের দিকে। তারপর নিউ ইয়র্কে প্রথম 6 মাসের কোর্স এবং পরে তা বাড়িয়ে 1901 সালে 8 মাসের কোর্সে রূপান্তর করেন। 1893 সালে ওই যে সুপারিশ করছিল এনআইএল ডয়েস, তার কথা মোটিভেটেড হয়ে মূলত আসলে তিনি এই ট্রেনিং কোর্সটা চালু করছিল। তারপর যেটা আছে নিউ ইয়র্ক স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, 1940 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পায়। আমরা জানি যে নিউ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক প্রথম একটা স্কুল হিসেবে সমাজকর্মের
প্রতিষ্ঠা হয়েছে কিসের জন্য? ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে। পরবর্তীতে এটা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্বীকৃতি লাভ করছে, বলছে যে না, দিস অর্গানাইজেশন ইজ অ্যাপ্লিকেবল ফর রেন্ডারিং দ্য সোশ্যাল সার্ভিসেস এবং অ্যাজ এ প্রফেশনাল, মানে প্রফেশনাল পার্সপেক্টিভ। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আসলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। তারপর 1963 সালে এরা নাম পরিবর্তন করে নাম করা হয় কলম্বিয়া স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক। তাহলে এই দুইটা সাল আসলে জানার মতো থাকবে, এই দুইটা সাল খুব ইম্পর্টেন্ট হবে। এবার আসছি যে এই প্রতিষ্ঠানগুলো আমেরিকা আর কি করছিল, মানে আমেরিকা দেশের মধ্যে সমাজকর্ম প্রফেশনটা আজকের পর্যায়ে আসার ক্ষেত্রে আর কি কি ধরনের পদক্ষেপ নিয়েছিল। তারা পত্রিকা প্রকাশ করছে, মানে ইন্টারন্যাশনালি এই জিনিসগুলোকে অথবা ন্যাশনালি এই জিনিসগুলোকে, সমাজকর্ম প্রফেশনটাকে একটা পেশা হিসেবে পরিচিত করার জন্য তারা বিভিন্ন পত্রিকা প্রকাশ করছিল। চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কজ দিয়া তারা চ্যারিটিস রিভিউ নামে একটা পত্রিকা প্রকাশ করে। এছাড়াও যে চ্যারিটিস রিভিউ ছাড়াও চ্যারিটিস নামে একটা শুধু আলাদা পত্রিকা করে, চ্যারিটিস রিভিউ নামে আলাদা একটা পত্রিকা ছিল। দুইটা পত্রিকাকে একসাথে সমন্বিত করে পরবর্তীতে সার্ভে নামক পত্রিকাটা প্রায় দীর্ঘ 20-30 বছর তারা এটা চালু করে, মানে কন্টিনিউ করছিল। এরপরে পেশাগত সংগঠন আমরা নিশ্চয়ই জানি যে ইন্টারন্যাশনালি যে এখনও যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, IFSW, CSWE, এরপরে NSW, এই 3টা প্রতিষ্ঠানের উদ্ভবই কিন্তু আমেরিকাতে হয়েছে। তো এই যে NSW ছিল হচ্ছে সবচেয়ে বড় মানে অর্জন ধরা যায় অনেকটা আসলে পেশাগত সংগঠনের ক্ষেত্রে। এর আগের যে সিচুয়েশনটা ছিল, চিকিৎসা সমাজকর্মী সমিতি নামে প্রথম 18 সালে ওই হসপিটাল সোশ্যাল সার্ভিসে সমাজকর্মীদের যাত্রা শুরু। তার পরবর্তীতে 21 সালে এসে এটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, AASW হবে আর কি, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক নামে তারা প্রথম প্রতিষ্ঠিত হয়। তারপরে পরবর্তীতে 26 সালে মনস্তাত্ত্বিক সমাজকর্মী সমিতি, এর পরবর্তীতে এটা রূপান্তরিত হয়ে যায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স 1955 সালে। তার মানে এখান থেকে প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ 2-3টা প্রশ্ন থাকতে পারে। NSW কত সালে গঠিত হয়? আরেকটা হইতে পারে NSW এর আগের যে ফরম্যাটটা প্রথম 1921 সালে কি নামে পরিচিত হয়েছিল, এটা মনস্তাত্ত্বিক সমাজকর্ম সমিতি, এটা কত সালে গঠিত হয়েছে? এই প্যাটার্নের যে কোনো একটা কোশ্চেন এখান থেকে থাকতে পারে। এরপর আসি সেটা হচ্ছে যে ওই যে কজ অথবা কজের যে প্রতিষ্ঠান, এগুলো কি কি ধরনের প্রকাশনা করছিল, এই প্রকাশনাগুলো এখানে মোটামুটি আছে। সোশ্যাল ওয়ার্ক এয়ারবুক, এবং আমরা যেটা জানি সবচেয়ে একদম ক্লাসের আমরা প্রথম লেকচারে বলছিলাম যে সমাজকর্ম প্রফেশন পড়তে গেলে কয়েকটা বই এবং কয়েকজন ব্যক্তির নাম বারবার আলোচিত হবে। এর মধ্যে একটা নাম হচ্ছে যে রবার্ট এল বার্কার বলছিলাম, তার একটা বই আছে সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি, সমাজকর্ম অভিধান। এই বইটাও কিন্তু মূলত আসলে আমেরিকা থেকেই প্রকাশিত হওয়া বই। তারপর যে সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ডায়াগনোসিস, এগুলো সবই হচ্ছে USA বেসড মানে পাবলিকেশন। এজন্য সমাজকর্মের অবদানের ক্ষেত্রে তাদের হিস্টোরিক্যাল মানে রুলটা বেশি, যদিও ইংল্যান্ডকে সূতিকাগার বলা হয়, বাট এক্সপানশনের জন্য তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হিসেবে ধরা হয়। তারপর আসি পেশাগত নীতিমালা। আজকে পর্যন্ত সমাজকর্মে যে পেশা ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই হচ্ছে, এই পেশাটার প্রথম নীতিমালা তাদের তৈরি করছিল হচ্ছে আমেরিকায় 1951 সালে একদম সংক্ষিপ্ত আকারে প্রথম করা হয়েছিল। তার পরবর্তীতে পরিমার্জিত রূপে এখন বর্তমানে কোড অফ এথিক্স যেটা NSW সারা পৃথিবীতে কতগুলো করেছে, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ক্লায়েন্ট, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আদার পারসনস, এগুলো সব আসলে ওই যে NSW 1960 সালের এই আইনটাকেই মূলত প্রকাশ করে। তারপর হচ্ছে পেশাগত যে স্বীকৃতি, সেটাও কিন্তু আমেরিকাই প্রথম দিছিল আর কি, পেশাগত স্বীকৃতিটা, মানে সমাজকর্ম পেশাগত স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আজকে পর্যন্ত মূল কাজটাই কিন্তু আমেরিকাই করছিল। কত সালে? 1933 সালে, ঠিক আছে না? সমাজকর্মকে প্রথম পেশা হিসেবে স্বীকৃতি দিচ্ছিল, তো এই জন্য এবং লাইসেন্সও দিচ্ছিল প্রথম তারা। এই জন্য আমেরিকার এই যে প্রশ্নগুলো আমি যেগুলো দেখালাম আপনাদের, যে হিস্ট্রিটা দেখালাম, ওই 2টা হিস্ট্রি থেকে প্রশ্ন আমি আগে বলে নিচ্ছি, এখান থেকে প্রশ্ন হবেই হবে, মাস্ট হবে। এই জন্য এই চ্যাপ্টারে এই 2টা ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? তাই না, ট্রেনিং স্কুল ফর অ্যাপ্লাইড ফিলান্থ্রপি কত সালে হয়েছে বা কে করছিল? মেরি রিচমন্ড। আমেরিকা সর্বপ্রথম সমাজকর্মী পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছিল কত সালে? 33 সালে। এটা তো আমি কি বলবো, আমি মনে হচ্ছে যে চোখে এখন দেখতেছি যে প্রশ্ন মানে আসবে, এমন দেখতেছে মনে হচ্ছে যে মনে হয় পিএসসির প্রশ্নটা আমি এটা মানে সোজা দিয়ে দিচ্ছি। তারপর এই যে এই প্রশ্নটা আর ওই আগের প্রশ্নটা, NSW কত সালে কোড অফ এথিক্স দিছে, এই প্রশ্নগুলো মানে খুবই কমন। এরপরে আরেকটি সংগঠন বলে আগের কিন্তু আপনাদের বলছে CSWE, এটাও কিন্তু পড়ে রাখতে হবে, কাউন্সিল অফ সোশ্যাল ওয়ার্ক
এডুকেশন, কাউন্সিল অফ সোশ্যাল এডুকেশন, এটা মানে প্রতিষ্ঠানের সম্মুখে বই রাখতে হবে। এই চ্যাপ্টারটার সম্মুখে আপনাকে বলছিলাম যে উন্নয়নশীল দেশের সমাজকর্ম। এখন এই অংশটুকু যদি আপনি মানে অ্যাংরি রিয়েক্ট দেন আর যেটাই দেন আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আপনাদেরকে বলি যে ভাই মানে এগুলো একটু একটু যদি ইনফরমেশনগুলো দিতেন তাহলে ভালো হতো না, স্লাইডের সঙ্গে হিউজ হতো, লেকচারগুলো হিউজ বড় হইতো। আমি শুধু এতদূর না গিয়ে শুধু আপনাদের জন্য যে অংশটুকু মানে যেটা জরুরি, মানে যেখান থেকে প্রশ্ন জরুরি, মানে ভারত থেকে আসা প্রশ্ন, চীন থেকে আসা, জাপান থেকে আসা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, এগুলো থেকে যদি কোনোদিন কোনো কোশ্চেন সাপোর্ট করে তো ধরবেন যে সর্বোচ্চ একটা বা দুইটা, এক দুইটা প্রশ্ন বেশি আসার সম্ভাবনা নাই। তাহলে আমি এত হিউজ মানে এই কালেকশন এখানে মানে জড়ো করার কোনো দরকার আমার আসলে নাই। তো এই জন্য আপনাকে আমি এটার জন্য দায়িত্ব দিব। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই মানে আপনি দায় সারাভাবে ফাঁকি দিচ্ছেন, আমাকে বলতে পারেন, এটার জন্য অভিযোগ দিতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার মতামত। আপনি যা বলবেন সেটা তো আসলে আমি ইচ্ছা করলেও মানে আপনার মুখ বন্ধ করতে পারেন না, আপনি অভিযোগ দিতে পারেন। বাট আমার কাছে আমার জায়গাটাও মানে আপনাকে ভাবতে হবে যে আমি যে লেকচারটা তৈরি করতেছি, আমার যে সময়টুকু আমি অতিবাহিত করতেছি সেটা অনুসারে মানে আমারটা কি আমার কাজের সাথে আমার যে ইয়াটা কর্মফলটা বা লাভটা সেটা বা আমার পেমেন্টটা এটাও কি আসলে মিলতেছে কিনা, সে অনুসারে আমি আপনাদের কিছু জাস্ট এই অংশটুকু বলতেছি যে এটা আসলে যদি আমি চাই যে এটা লিখতে, এই একটা ক্লাসের উপর এক একটা টপিকের উপর এইভাবে একটা একটা ক্লাস করা সম্ভব। আমি আর আসলে এই জিনিসগুলো আনতে চাচ্ছি না, কারণ এগুলো আসলে খুব বেশি প্রাসঙ্গিক না বা পরীক্ষায় আসবেও না। যদি আসে একটা দুটো প্রশ্ন যদি আসে তাহলে এই জায়গাটার মধ্যে থেকে আপনি জাস্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক সমাজকর্মের যে প্রথম পত্র বইটা আছে, এই প্রথম পত্র বইয়ের যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে যে যে হিস্ট্রিগুলো আছে এটা তাও আমি আবার বলে দিই, তো সংক্ষিপ্ত আকারে বলে দিই ভাই এখান থেকে কী জিনিসটা পড়তে হবে হচ্ছে ভারতে কত সালে সমাজকর্ম চালু হয়েছিল, জাস্ট এটা, এবং কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল এটা। আর বাকি যে 3-4 পেজ করে লিখছে না পড়লে কোনো সমস্যা নেই। চীন কত সাল থেকে মানে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে মূলত শুরু হয়েছিল, কত সাল থেকে শুরু হয়েছে এটা। জাপানে কোন বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, কত সালে শুরু হয়েছিল। এবং জাপানে একটা মানে ইউনিক একটা বিশ্ববিদ্যালয়ের নামে আছে ইউনিভার্সিটি অফ সোশ্যাল ওয়েলফেয়ার। এই প্রতিষ্ঠানের সম্বন্ধে একটু দেখে নেবেন এটা কত সালে। অস্ট্রেলিয়াতে একইভাবে অস্ট্রেলিয়াতে সংগঠনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়াতে এটা আমার আসলে জানার দরকার নেই, শ্রীলঙ্কা জানার দরকার নেই। এই 3টা রাষ্ট্র বা 4টা রাষ্ট্র মোটামুটি একটু দেখা যায়। সে অনুসারে আপনাদেরকে বলবো যে এগুলো একটু নিজ দায়িত্বে কাইন্ডলি পড়ে নেবেন, কারণ হচ্ছে যারা অনেক জানতে চায়, আমি আগেই বলে নিচ্ছি আমাদের পরীক্ষাগুলোতে কিন্তু আমরা দেখতেছি যারা অভিযোগ দিচ্ছেন ভাই পরীক্ষা পারতেছে না, কঠিন, এটা সেরা, তাদের জন্য আমি বলবো যে ভাইয়া আপনাদের মধ্য থেকে একজনে দেখলাম 44 পাইতেছে 50-এর মধ্যে। আমার যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে যে 44 পাইতেছে তাকে বুঝে নিতে হবে যে মোটামুটি এই প্যাটার্নে সে যদি ধরে রাখে তাহলে সমাজকর্মের যে মার্কসটা সে সবচেয়ে বেশি মার্কসের কাতারে তার মার্কসে থাকবে। কারণ কোশ্চেনগুলো অনেক জটিল করে আমি মোটামুটি যে 10% মতো 20% যে কোশ্চেন করি, মানে 10টা কোশ্চেন আমি করি এমন যেটা আসলে তা যেন না করতে পারেন আপনারা, এমন মানে নর্মালি বিসিএসের যে প্যাটার্ন সেটা। এই 10% কোশ্চেনের মধ্যে মানে অনেকে 3-4টা পারতেছে, তার মানে কি, তার মানে বোঝা যাইতেছে তার পড়াশোনার রেঞ্জটা মানে আমার সময় মোটামুটি করা হয়ে গেছে। তাদের একটু জাস্ট আরেকটু অ্যানালাইসিস করলে তারা ওইটুকু মানে টাচ করে ফেলবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যারা এখনো পিছিয়ে আছেন, তারা এখনো মনে হইতেছে যে না আমার আরেক মনে হয়েছে আমাকে মনে হুদায় মানে ভাইরা কঠিন প্রশ্ন দিয়া আমাদের কাছ থেকে মানে আটকায় আমাদের ফেল করায়, তাদেরকে বলবো যে নিজের অবস্থান আরো গ্রো করেন। তারা ওই যে এই অংশটুকুও পড়েন, যারা মন চাবে যে তারা আরেকটু বাড়ান, পড়াশোনার ব্যবস্থা বাড়ান, তাদেরকে মানে তাদেরকে আমি বলবো যে তারা আরেকটু মানে কম্প্রিহেন্সিভভাবে পড়াশোনা শুরু করেন বা করেন, তাহলে মোটামুটি ভালো হবে। আর ডাইমেনশন যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি যে এই ডাইমেনশনটা এইভাবে ভাবতে হবে, এটা ভাবতে হবে, এটা আপনার ভেবে নিতেই হবে। কারণ এটা কেউ ধরে আপনাকে দিবে না যে বা এটা আপনি নেন সলিডভাবে নেন, এই যে নেন এখানে 2 টাকা নেন এনে খেয়ে নেন, এরকম প্যাটার্ন না, আপনাকে এটার জন্য নিজে একটু প্রস্তুতি নিতে হবে। যাই হোক, এখান থেকে প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো আমি আগে দেখাইছি, আমরা সবাই একটু দেখবেন। আর একদম পরবর্তী ক্লাসটায় আমরা ইনশাল্লাহ আবার দেখা হবে। ওইটা আসলে ওইভাবে খুব বেশি ক্লাস থাকবে না, খুব ছোট একটা সিলেবাসের অংশ। এই 2টা ক্লাস ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস, এবং আপনার পরীক্ষাগুলো দিয়ে বুঝতে পারবেন যে এখান থেকে কী পরিমাণ প্রশ্ন পরবর্তীতে সাপোর্ট হবে। সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।